স্যার, কালিয়াচক মানেই তো গরু পাচার, জাল নোট, টাকা পাচার, যত ক্রিমিনালদের একদম স্বর্গরাজ্য। সেই কালিয়াচককে আপনি নাকি দায়িত্ব নিয়ে ঠান্ডা করেছিলেন, কি করে? একটা ছেলে যে মোটর সাইকেল করে একা ঘুরে ঘুরে এসব করতে পারে, আমাকেও একদিন পেছনে নিয়ে ঘুরেছিল। দুমদাম গুলি ছুটতে পারে, একে তাড়া করতে পারে, ওকে তাড়া করতে পারে। মালদায় পোস্টিংটা কি আপনার পানিশমেন্ট ছিল? আমি মনে করি এটা আমার রেটিং, আই ওয়াজ ভেরি সাকসেসফুল, আই ওয়াজ ভেরি পপুলার দেয়ার। বেসিক্যালি অনেক সময় কিন্তু পুলিশের অনেক কিছু তৈরি হয় যেটা মিথ হয়ে যায়। ইউ ব্রেক দ্য মিথ অ্যান্ড ইউ ফাইন্ড না ওকে দে ক্যান বি কন্ট্রোল। তার রেড করা যাবে না। বললাম কেন না, রেড করলে মহিলারা ঘিরে ধরবে, এমনকি বোমও ছুড়বে। বললো দুপুরবেলা, বললো যে হ্যাঁ। স্টান গ্রেনেড ছুড়লাম, ছুটতি ধুমধাম করে আওয়াজ হলো, মহিলারা সবাই পালিয়ে গেল। কেশপুরে মোহাম্মদ রফিককে আপনি গ্রেফতার করে ফেললেন। কেশপুর মানে এখনো বহু মানুষের, সেই সময়কার মানুষের বোধহয় গায়ে কাঁটা দেয়। এইবার আমি যখন বটতলা দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি রফিক তৃণমূল পার্টি অফিসের সামনে কাঁধে একটা ঝোলা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তো আমি রফিককে ডাকলাম, রফিক সঙ্গে সঙ্গে গাড়ি খেয়ে চললো না। আমি গাড়ি থেকে নেমে ওকে ড্রাইভারের পাশে বসে আমি ওর পাশে বসলাম। এবার বললো চালাও। বাড়ির লোকেরা হই হই করে তেড়ে এলো, দু চারটি ইট পাটকেল ছুটি ঘটি ছুটতে আরম্ভ করলো। রাজ্যের মানুষ তাকে অন্যভাবে স্যালুট করে, তিনি হচ্ছেন দময়ন্তী সেন। কেমন লাগে, কিরকম অফিসার ছিলেন? দুরন্ত অফিসার। প্রতিবাদী ছিলেন বলেই কি তাকে এত ট্রান্সফার করা হয়? প্রতিবাদ তো করেননি উনি, সে কারণেই কি পুলিশ মন্ত্রীর এত প্রিয়? রাজীব কুমার প্রিয় হবেন না এটা ভাবাই যায় না। রাজীব কুমার তো বাম জামানাতেও পুলিশ মন্ত্রীর অসম্ভব প্রিয় ছিলেন, যার জন্য তো প্রথম কয়েক মাস তো উনি কারোরই প্রিয় ছিলেন না নতুন গভর্নমেন্টের কাছে। সিবিআই রেড থেকে বাঁচানোর জন্য কি কোনো মুখ্যমন্ত্রী এইভাবে এগিয়ে এসেছিলেন? আপনি দেখেছেন এরকম আপনার কর্মজীবনে? কিন্তু আমার কর্মজীবনে ওই র্যাঙ্কের পুলিশ অফিসারকে সিবিআই রেড করতে গেছে এটাও তো দেখিনি। অনেকবার মমতা ব্যানার্জির কাছে আসতে হয়েছে আজ মুখ্যমন্ত্রী। আমাকে তো মমতা ব্যানার্জির কাছে আসতে হচ্ছে সে কেশপুর থেকে, যখন ওনার পাথর লেগে পা ভেঙে গেল বলে আনন্দবাজারের ছবি বেরোলো। তো সব তখন থেকে আমি সে দেখেছি ওনাকে। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে দুটো হট প্যানে করে আমারই বাড়ি থেকে ওনাদের জন্য তেলে ভাজা দেওয়া হয়েছিল। বিকজ আমাকে যখন বলেছিলেন ওগুলো তেলে ভাজা দিতে, আমি ভাবলাম যে এবার দোকান থেকে দেওয়ার পর সবার যদি পেট খারাপ হয় তখন আমার চাকরি। এবার যদি বলেন যে টাটার বিরোধিতা করা ভুল ছিল, এবার পাল্টা যদি আমাকে বলে টাটার বিরোধিতা না করলে কি ওনারা আসতে পারতেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের গান কবিতা কেমন লাগে? তো আমার মমতা ব্যানার্জির কোনো কবিতাই ভালো লাগে ভালো লাগে না? না। চাকরিতে থাকলে কবিতা বলতে হিসেবে পারতেন। দেখুন, মমতা ব্যানার্জির ছবির কিন্তু একটা স্টাইল আছে, সাধারণ মানুষ নাকি কিছুই বুঝতে পারে না। যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন ওসি নীলমাধবের 1.5 টন গাড়িতে 7-8 জন ইএফআরকে নিয়ে সামনে যাচ্ছিলেন, ড্রাইভারের পাশে নীলমাধব বসেছিলেন। বেশ কিছুটা পিছনে কৃষ্ণকলির গাড়ি, তার বেশ কিছুটা পিছনে আরেকজন অফিসারের গাড়ি। এটা পিছনে কেন না, প্রচুর ধুলো উঠছিল, পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিলাম তো রাস্তা ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম না, একটু দূরে ছিল। কৃষ্ণকলির গাড়ির ড্রাইভার আমাকে বলেছেন যে ওরা প্রচণ্ড একটা এক্সপ্লোশন শুনতে পান, তারপরে ওরা পৌঁছে গিয়ে দেখেন যে ওসি রাস্তায় পড়ে আছে, ব্লিডিং প্রচণ্ড। তুমি এই অন্যায় করেছো, তোমার বিরুদ্ধে আমি পুলিশে যাব, আমি বিচার চাইবো পুলিশের কাছে গিয়ে। কি কত ভরসা, কতখানি স্বস্তি, কত একটা সেফ করিডোর পুলিশ নামটাতে, তাই না? হ্যাঁ, পুলিশ শুধু একটা শব্দ নয়, একটা পদ নয়, প্রশাসনিক মহলের একটা দফতর নয়, সাধারণ মানুষ, আম জনতার কাছে একটা ভরসার জায়গা। কিন্তু সেই জায়গাটি কি আদৌ আজ আছে? অতীত গরিমা কি পুলিশ হারিয়েছে, নাকি ডিপার্টমেন্টে এখনো অনেক ভালো ভালো কাজ হচ্ছে, শুধু আমরাই জানি না? সত্যি কি পলিটিক্যাল প্রেশার থাকে পুলিশের ওপর, কিভাবে হ্যান্ডেল করতে হয়? সিভিক দিয়েই কি পুলিশ চলবে আগামী ভবিষ্যতে? পুলিশের এমন অনেক মাইলস্টোন আছে, এমন অনেক প্রতিবাদী সত্তা আমাদের মধ্যে এখনো আছে যারা মাথা উঁচু করে আছেন। তেমনি পুলিশের অন্দরের সব খবর, অনেক ভালো খবর, অনেক মন্দ খবর, সব কিছু নিয়ে শুনবো তোমায় আমি, স্মৃতি, আপনাদের সঙ্গে। আর যিনি এই পুরো বিষয়টি তুলে ধরবেন, আমাদের সঙ্গে স্যার রয়েছেন কল্যাণ মুখোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা, আইপিএস অফিসার। আর শুধু আইপিএস কেন, আমি তো বলবো কোন পদে আপনি ছিলেন না? পুলিশ কমিশনার, এডিজি ল অ্যান্ড অর্ডার, আইজি, এডিজি, কি ছিলেন না? প্রত্যেকটি পদে আপনার একটা সুন্দর প্রতিভা আমরা দেখতে পেয়েছি আপনার, যদি আমরা জীবন কর্মজীবনটা দেখি। তবে স্যার, আমাদের জীবন তো ছোটবেলা দিয়ে শুরু হয়। আজকের পডকাস্ট, এই অনুষ্ঠানটি আমি একটু আপনার ছোটবেলা দিয়ে শুরু করার চেষ্টা করব। স্যার, ছোটবেলায় সম্ভবত দুর্গাপুরে কেটেছে। আমার ছোটবেলা দুর্গাপুরে, বাবা ছিলেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্মচারী। আচ্ছা,
আর আপনি মাধ্যমিকে র্যাঙ্কও করেছিলেন, মানে মেধাবী ছিলেন। মেধাবী ছিলাম না, তবে মাধ্যমিকে 5th হয়েছিলাম 1980 সালে। বাহ, কি বিনয়ের সাথে বললেন মেধাবী ছিলাম না, মানে র্যাঙ্ক করা একটা স্টুডেন্ট কি মেধাবী তা নয়? এটা কিভাবে বলি আমরা? দেখুন, আমি আমার জীবনটাতে অনেক ছাত্রছাত্রীকে পড়িয়েছি, এখনও পড়াই, পুলিশে থাকাকালীনও পড়িয়েছি। আমি বিশ্বাস করি যে মার্কস পাওয়া আর মেধা দুটো আলাদা। বাহ, মার্কস পাওয়ার মধ্যে অনেক চালাকি, অনেক ম্যানেজমেন্ট রাখতে হয়, অনেক ট্রিক্স আছে। অনেক ট্রিক্স আছে। আর মেধা তো মেধাই। তো আমি জানি না আমি কতটা মেধাবী ছিলাম, বাট ডেফিনেটলি চালাক ছিলাম। যাই হোক, আপনি কোন স্কুল ছিল স্যার আপনার? আমি ছোটোবেলাটা 1 থেকে 5 বিদ্যাসাগর প্রাইমারি স্কুলে পড়েছি, দুর্গাপুরেই। আর তারপরে 6 থেকে 10 কাশিরাম দাস রোড হাই স্কুল, বয়েজ হাই মা স্কুল। বাবারা তো মনে করেন যে ইংলিশ মিডিয়াম ছাড়া, সিবিএসসি, আইসিএসসি এসব বোর্ড ছাড়া বাচ্চা মানুষই হবে না। বাংলা মিডিয়াম, একদম বাংলা মাধ্যম থেকে পড়াশোনা করে আইপিএস অফিসার, পুলিশের এতগুলো পদ, একটু মা বাবাদের কিছু বলবেন? আমার বাড়ি, আমি ছিলাম বেসিক্যালি নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার থেকে। তো বাবা, ওখানে তখন খুব ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, সেন্ট জেভিয়ার্স, যেটা এখনও আছে। তো বাবা সেখানে পয়সার জন্য ভর্তি করেননি, নাকি আমি চান্স পাবো না বলে ভর্তি করেননি, সেটা আমি জানি না। কিন্তু আমি মনে করি যে বাংলা মিডিয়াম যদি সত্যিকারের সেই রকম স্কুল হয় এবং পড়ানো হয়, তাহলে সেখান থেকে যে ছাত্ররা বেরোয় তারা কিন্তু সারা বিশ্বেই যে কোনো প্রতিযোগিতার সামনে দাঁড়াতে পারে। সেই বাংলা মিডিয়াম, বাংলা মাধ্যম থেকে পড়াশোনা করে আপনার বন্ধু বান্ধবরা সেরকম জায়গায় আপনি ছাড়াও পৌঁছেছেন? তারা অনেকে অনেকে যারা এখন বিশ্বের বড় বড় সায়েন্টিস্ট আছেন, অবশ্য আমারই বয়সী, তারা আস্তে আস্তে রিটায়ারও করছেন। তারা বিভিন্ন জায়গায় পৃথিবীর রয়েছেন, আইআইটি থেকে বেরিয়েছেন, অনেকে আছেন যারা এই বাংলা মিডিয়াম থেকে পড়েই খুব ভালো জায়গায় চলে গেছেন। আমি একটা জায়গায় শুনছিলাম ফিজিক্স আপনার প্রথম প্রেমিকা। ওমা, কোথায় শুনছেন? একদম ঠিক শুনেছেন। স্যার, যাদবপুরে তো ইঞ্জিনিয়ারিং ভালোই হচ্ছিল, তারপরে হঠাৎ আইপিএস কেন? আরে, যাদবপুরে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে গেলাম। ভর্তি হওয়ার পরে আমাদের ওখানে ছিলেন কঞ্চি, বলতাম আমরা ডাকনাম, KNC। হি ওয়াজ জেম অফ অ্যান অফিসার, অফিসার বলছি, প্রফেসর। তো এবারে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতাম। তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটাই প্রচণ্ড ভালো লাগতো। আর অন্য সব কিছুর মধ্যে মনে হতো কিরকম একটা হাতুড়ি মারা বিদ্যে। মানে যখনই কিছু শিখতে যেতাম, এটা বলা হতো, আরে তুমি ফর্মুলা পেয়ে গেছো, এইভাবে বসাবে, এভাবে তার উত্তর আসবে। আর আমার ছোটোবেলা থেকে অভ্যেসটা ছিল কেন জিজ্ঞেস করা, যে এই ফর্মুলাটা এরকম কেন। তো সেটা দেখলাম যে ইঞ্জিনিয়ারিংয়ে আমার দ্বারা ওইটা উত্তর খুঁজে পাওয়া যাবে না, অন্তত প্রথম 4 বছরে। সো আই থট যে ভালো, ফিজিক্সেই যাই, সেখানে অন্তত কিছু কেনর উত্তর থাকে। পুলিশে এরকম কেনর উত্তর জিজ্ঞেস করতে পেরেছিলেন? হ্যাঁ, বহুবার। মানে সুপিরিয়রদের বলছি। হ্যাঁ, বহুবার। সেই বহুবারের ঘটনাগুলো একটু একটু শুনবো। আমি পড়াশোনা করতে গিয়ে দেখছিলাম। তো যাই হোক, তারপর আপনার এই যাদবপুর থেকে আইপিএসে কনভার্ট হয়ে যাওয়া, এবং শুরুটা তো নিশ্চয়ই ট্রেনিং দিয়ে হয়েছে। সেই ট্রেনিং পিরিয়ডের একটু গল্প শুনি, মজার কিছু বা কষ্টের কিছু। পুলিশের ট্রেনিং নাকি ভারতের সেরা ট্রেনিং, ভারতবর্ষের পুলিশের ট্রেনিং নাকি, এবং তার মধ্যে বাংলার অন্যতম। আমি বলি, আমি ওখান থেকে আইআইটি জেই দিয়ে খড়গপুর আইআইটিতে যাই, এবং সেখানে আমি ইঞ্জিনিয়ারিংয়েই পেতে পারতাম, কিন্তু আমি ফিজিক্স নিয়েই ভর্তি হই। কিন্তু বছর দেড়েকের মধ্যে বিভিন্ন পারিবারিক কারণে আমাকে ওটা ছেড়ে আসতে হয়। ছেড়ে আসার পরে বেশ কিছুদিন আমি টিউশন ইত্যাদিতে ছিলাম। তারপর একটা ফ্যামিলি স্টেবিলাইজেশনের পরে আমি নতুন করে আবার ফিজিক্স নিয়ে পড়া শুরু করি, বিএসসি করি, এমএসসি করি, এবং তখনই আমি WBCS পরীক্ষা দিই। মজার ব্যাপারটা হচ্ছে যে আমার ব্যাচে আমি একমাত্র সিলেক্ট হয়েছিলাম। এতে একটা যেটা হলো সেটা হচ্ছে যে আমি যখন ট্রেনিং করতে গেলাম, গিয়ে দেখি গোটা ওই হোস্টেলটাতে পুরো আমি একা, যেখানে ব্যারাকপুরে যেটা হয়েছিল। প্লাস তার চেয়েও মজা হলো, আমি যে প্যারেড করব, তো একা একা প্যারেড কী করে হয়? প্যারেড তো একটা কুচকাওয়াজ তো একটা সম্মিলিত ব্যাপার। তখন সাহেবরা সমাধান করলেন যে ওনাকে কনস্টেবলদের সঙ্গে ট্রেনিংটা করাও। এটা তো একটা মজা হলো। মজা হচ্ছে ডিএসপিদের যখন ট্রেনিং হয়, আমি তো ডিএসপি ঢুকি, তখন ওস্তাদজিরা জানেন যে এরা কিন্তু 6 মাস 1 বছর বাদে আমারই এসপি, আমারই সিও হয়ে, অ্যাডিশনাল এসপি হয়ে আসবে। তো তারা কি করেন, 3 বার কদমতল করিয়ে লেফট রাইট করি, স্যার আপনার বাড়িতে কে আছেন বলে কিছুক্ষণ গল্প করে ইজি করার চেষ্টা করেন। এবং CDI 1কে দূর থেকে দেখতে পেলি, স্যার CDI 1 আসছে, কদমতল লেফট রাইট। এবার যখন কনস্টেবলদের ওখানে গেলাম, তখন সেই যে ঘটনাটা শুরু হলো,
27 মিনিট ধরে ঘটনাটাই চলতে থাকলো, কারণ কনস্টেবল তো আর ওরকম কিছু নেই। এবার আমি তো কনস্টেবলদের গাইড হিসেবে ওই লাইনে দাঁড়িয়ে, ওরা লেফট রাইট করে যাবে আর আমি দাঁড়িয়ে থাকবো, এটা তো হতে পারে না। সো ইট ওয়াজ এ ভেরি রিগরাস ট্রেনিং ফর মি। 5-6 মাস বাদে বুদ্ধি গজালো, গৌতমবাবুর হাতে পায়ে ধরে ইন্সপেক্টর ছিলেন, আমি ঘোড়ায় চড়াতে চলে গেলাম। তখন প্রতিদিন সকালে আমি অর্ধেক প্যারেড করতাম আর অর্ধেকটা শুধু রাইডিং করতাম। গৌতমবাবুর বাচ্চা ছেলে আর আমি এই ঘোড়া নিয়ে বেরিয়ে ঘুরে বেড়াতাম গোটা ব্যারাকপুরে। যাই হোক, এইভাবে ট্রেনিংটা শেষ হয়েছে। তারপর ফার্স্ট পোস্টিং মানে আমার ট্রেনিংয়ের পরে পোস্টিংটা হলো ট্রেনিং মানে প্রফেশনাল হিসেবে মেদিনীপুরে, অখণ্ড মেদিনীপুর। দেবকুমার বাসুর মতন একজন এসপি, যিনি বিভিন্ন কারণে ভীষণ রকমের বিখ্যাত, মারা গেছেন ভদ্রলোক, তো খুব এক্সেন্ট্রিক এসপি ছিলেন, অসম্ভব অনেস্ট ছিলেন। তো দেবকুমার বাসুই আমাকে তারপরে পোস্টিং করালেন আবার ডিএসপি অপারেশন। কথাটা এখন মুখে মুখে খুব প্রচলিত, কিন্তু ডিএসপি অপারেশন আমার সময়ে সৃষ্টি হয়েছিল দেবকুমার বাসুর রিকোয়েস্টে। তখন তদানীন্তন গভর্নমেন্ট ডিএসপি অপারেশন পোস্ট তৈরি করেছিলেন, যে গভর্নমেন্ট অর্ডারের প্রথম লাইনটা লেখাই আছে, ডিএসপি অপারেশন উইল অ্যাক্ট as a DIB officer for collecting intelligence throughout the districts and he will be directly under SP. পরবর্তীকালে অর্ডারটাও একই রকম আছে, কিন্তু পরবর্তীকালে এটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখন। তো যাই হোক, গোটা অখণ্ড মেদিনীপুরের প্রথম ডিএসপি অপারেশন হিসেবে আমার কাজ শুরু। আপনি তো একটা সময় সিআইডিতেও ছিলেন এবং খুব স্ট্রিক্ট অফিসার ছিলেন। সিআইডিতে থাকাকালীন এরকম কোনো কেস যেটা একটু আমাদের সঙ্গে শেয়ার করা যায়? আমি সেরে থাকাকালীন অনেকগুলো ইন্টারেস্টিং কেস হয়েছে, তার মধ্যে একটা বলি, আমি নাম বলছি না। তৃণমূলের একজন খুব বিখ্যাত নেতা বীরভূমে খুন হলেন। খুন হওয়ার পরে একদম সরাসরি ইনস্ট্রাকশন ওপর মহল থেকে পরিষ্কার এলো যে যেই করে থাকুক তাকে ধরতেই হবে। এবং আমি তখন ওখানে নিজে গেলাম আমার পুরো টিম নিয়ে। কেসটা প্রথম দিন থেকে সিআইডি দেখতে আরম্ভ করলো। লাকিলি ওখানে যে ওসি ছিল সে আগে আমার ওসি ছিল, সেই ওসিও অসম্ভব ভালো অফিসার ছিল। তো ওসি আনঅফিসিয়ালি আমাদের হেল্প করতে থাকলো এবং আমরা বের করার চেষ্টা করতে থাকলাম যে কি করে এটা হয়েছে। এটা ক্র্যাকডাউন হলো। এই ক্র্যাকডাউন করতে গিয়ে আমি জাস্ট দর্শকদের বলবো একটা চমৎকার জিনিস, সেটা হচ্ছে সিআইডির একটা টিম, তারা ভেতরে ভেতরে কাজ করে কম্পিউটার নিয়ে। তারা আমাকে দেখিয়ে দিল যে যারা যারা অভিযুক্ত তারা কীরকমভাবে, একজন কানপুর থেকে একজন চেন্নাই থেকে আসছে, আস্তে 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 তাদের ফোনটা কীরকমভাবে সে এক জায়গায় মিট করছে, দেন দে আর গোয়িং টু বাই দ্য ওয়েপন, দেন দে আর গোয়িং টু বাই এ মোটরসাইকেল, তারপরে ওয়েট করছে মারার জন্য। তারপরে খুন হলো, খুনের পরে তারা আবার কোন দিকে চলে গেল, কে কানপুর আবার ব্যাক করে গেল, কে আবার চেন্নাই ব্যাক করে গেল, পুরো পিক্টোরিয়ালি তারা তুলে দিলেন। এবং দ্যাট ইজ এ মার্ভেলাস থিং। মানে আমি নিজেও আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে তখন বুঝলাম যে কেন সিআইডি এত সাকসেসফুল হয়। ভীষণ ভীষণ ভালোভাবে ওরা তুললেন এবং আমরা তারপরে ওই চেন্নাই থেকে বিশেষ করে মেন যে অপরাধী তাকে ধরলাম। সে ধরাটাও খুব মজার আছে, পরে বলবো। তাকে ধরে নিয়ে আসলাম। এই কেসটার ডিটেকশনটা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। দ্য এন্টায়ার টিম ওয়াজ রিয়েলি রিয়েলি ভেরি এফিশিয়েন্ট। একটু শুনি ঘটনাটা, মজার যখন একটা ঘটনা আছে এর মধ্যে। মজার হচ্ছে এই যে প্রধান অভিযুক্ত যাকে অ্যারেস্ট করবো, আমরা তো এটা বুঝতে পারছি যে হ্যাঁ এবার আমাদের যে গল্পটা তার সঙ্গে টেকনিক্যাল যে এভিডেন্স সেটা মিলে যাচ্ছে, তাদের ফোন ইত্যাদি সব নিয়ে। এবারে আমাদের একটা টিমকে চেন্নাই পাঠানো হলো। চেন্নাই গিয়ে ওরা দেখলো যে চেন্নাই স্টেশনের বাইরে পরপর বড় বড় তাঁবু আছে, এক একটা তাঁবুতে 30-40 জন করে লোক থাকে। ওখান থেকে খুঁজে বার করতে হবে প্রায় 350-400 পরিযায়ী শ্রমিক, রাজনীতি আনবেন না। সেখানে গিয়ে ওখানে খুঁজে পাচ্ছে না, কিছুতেই খুঁজে পাচ্ছে না। তারপরে আমরা আরও খবর নিয়ে ওদেরকে, আমাদের টিমকে বললাম যে দেখো ওখানে একজন অ্যাডভান্স স্টেজে প্রেগন্যান্ট লেডি আছেন, তাকে খোঁজো। এই হাজব্যান্ড যে অ্যাকিউজ সে নিয়ে গেছে ওয়াইফকে ওখানে, যেহেতু ওয়াইফের বাচ্চা হবে 1-2 মাসের মধ্যে। তো ওখানে খুঁজে পেল না। আরও একটা এরকম শিবির যেখানে এই ধরনের ওয়ার্কাররা সব একসঙ্গে থাকে, রঙের মিস্ত্রি, কারখানা তৈরির মিস্ত্রি, ওখানে গেলো। ওখানে গিয়ে ভদ্রমহিলাকে খুঁজে পেল। তারপরে আমাদেরকে ছবি পাঠানো হলো। আমরা গ্রামে গিয়ে দেখালাম যে হ্যাঁ এইটাই সেই ভদ্রমহিলা। তো সন্ধ্যাবেলা ভদ্রলোক যখনই এলো তাকে অ্যারেস্ট করা হলো। এইবার আমাকে ফোন করে বলছে, স্যার আমরা অ্যারেস্ট করে এয়ারপোর্ট চলে এসেছি। আমি বললাম মানে? বললো যে স্যার প্লেনে টিকিট বুক হয়ে গেছে, আমরা প্লেনে করে নিয়ে চলে যাচ্ছি কলকাতা, এখানে রাখা যাবে না। আমি বললাম বাট হোয়াট অ্যাবাউট দ্য ওয়াইফ? বললো ওয়াইফ তো অ্যাকিউজ নয় স্যার। বললো অ্যাকিউজ নয়, ও আসবে কী করে? 1 মাসের মধ্যে তো বাচ্চা হবে, ওকে গেস্ট হিসেবেই নিয়ে এসো তাহলে। আবার আমার টিম ছুটলো, নিয়ে ওয়াইফকে শুধু নিয়ে এসে ওয়াইফকে আমরা কলকাতা থেকে গাড়ি করে স্পেশালি ওর ফ্যামিলির কাছে পাঠালাম। লোকটিকে অ্যারেস্ট করা হলো। তার মানে আপনি মানবিক পুলিশ ছিলেন? সব পুলিশই মানবিক, কে মানবিক নয়? সত্যি কি? অবশ্যই। স্যার আপনি নাকি খুব টাইম পাংচুয়াল,
ডিপার্টমেন্ট চাপে পড়ে যেত যখন বিভিন্ন ভারী ভারী পদে ছিলেন। তো পুলিশ কেন এত দেরিতে পৌঁছায়? আপনার মতো অফিসাররা যদি এত পাংচুয়াল হয়, ডিপার্টমেন্ট চাপে পড়ে যায়, মানে অন্যান্য কর্মীরা, তো এই যে একটা অভিযোগ না, পুলিশ সবকিছু হয়ে যাওয়ার পর পৌঁছয়, পুলিশ কি একটু পাংচুয়াল হতে পারে না? না, পুলিশ পাংচুয়াল নয় এরকম বলবো না। দেখুন, তিনটে জিনিস হয় বোধহয় আমার 30 বছরের চাকরি জীবনের পেছন দিকে তাকালে। একটা হয় যে পুলিশ খবরটাই পরে পেল, এটা এক। 2 নম্বর হয় অ্যাসেসমেন্টে গন্ডগোল হয়ে গেল। অ্যাসেসমেন্টে গন্ডগোল মানে কি? মানে যিনি সুপিরিয়র আছেন ওখানে, সে ওসির উপরে ডিএসপি বা এসডিপিও ইত্যাদি, তারা বুঝতে পারলেন না যে ঘটনাটা কতদূর চলে যেতে পারে, তাই প্রাথমিকভাবে হয়তো একটা ছোটো টিম পাঠালেন। এবার যখন ঘটনা আরও বড় হলো তখন গিয়ে পৌঁছলেন। ন্যাচারালি পুলিশের ভিজিবিলিটিটা বড়রা যখন গাচ্ছে তখন লোকে পাচ্ছে, লোকে বলছে তখন যে আরে পুলিশ তো অনেক দেরি করে এলো। 3 নম্বর হচ্ছে একটা ইভেনচুয়ালিটিও থাকে। ধরুন মালদায় কালিয়াচকে যখন কোনো একটা গণ্ডগোল হচ্ছে, তখন আমি মালদা ইংলিশ বাজার থেকে পুলিশ যখন কালিয়াচক যাবে, পুরো ট্রাক এবং বাসের রাস্তাটা জ্যাম হয়ে যায়। তো আপনি মনে মনে হিসেব করছেন যে আমি 20 মিনিটে পৌঁছবো, কিন্তু আপনাকে তো হাঁটতেই হলো 20 মিনিট। উড়ে তো আর যাবে না পুলিশ। উড়ে তো আর যাবে না। সো ন্যাচারালি এইসব বিভিন্ন কারণে হয়। হ্যাঁ, ডেফিনেটলি পুলিশের অ্যাসেসমেন্টে গণ্ডগোল তো হতেই পারে, তবে ইচ্ছে করে পুলিশ কোথাও দেরি করে বোধহয় যায় না। যদি যায় তাহলে সেটা স্ট্র্যাটেজি। কালিয়াচকের কথা যখন উঠলো, এই মালদায় পোস্টিংটা কি আপনার পানিশমেন্ট ছিল? না, মালদায় তো প্রথমেই গেলাম আমি অ্যাডিশনাল এসপি হিসেবে। আমি মনে করি এটা আমার রেটিং, আই ওয়াজ ভেরি সাকসেসফুল, আই ওয়াজ ভেরি পপুলার দেয়ার। মানে আমার এখনও 8,500 ফেসবুক ফ্রেন্ডের মধ্যে 3,500 মালদার, আর মেবি মোর, আমি তো গুনে দেখিনি, বাট অ্যাটলিস্ট 3,500। তো মালদায় অ্যাডিশনাল এসপি হিসেবে আমরা প্রচুর কাজ করেছিলাম সেই সময়। এখন যিনি মালদার এসপি অভিজিৎ এবং শ্যাম সিং যিনি ডিআইজি, এরা আমার পুরো ভীষণভাবে আমাকে হেল্প করেছিল। এরপরে আমার আবার এসপি হিসেবে পোস্টিং হয় ওখানেই মালদাতেই। সেখানেও আমি 1 বছর 6 মাস 7 মাস মতন ছিলাম। তো মালদা আমার খুব প্রাণের জায়গা বলতে পারেন। স্যার, কালিয়াচক মানেই তো গরু পাচার, জাল নোট, টাকা পাচার, যত ক্রিমিনালদের একদম স্বর্গরাজ্য। সেই কালিয়াচককে আপনি নাকি দায়িত্ব নিয়ে ঠান্ডা করেছিলেন, কি করে? না, আমি না। এখানে এখন যিনি এসপি আছেন অভিজিৎ, শ্যাম সিং, আমি বলবো শ্যাম সিংয়ের ব্রেন আর অভিজিতের মানে ব্রুট পাওয়ার। একটা ছেলে যে মোটর সাইকেল করে একা ঘুরে ঘুরে এসব করতে পারে, আমাকেও একদিন পেছনে নিয়ে ঘুরেছিল, দুমদাম গুলি ছুটতে পারে, একে তারা করতে পারে, ওকে তারা করতে পারে। এটা অভিজিৎকে ডিএসপি অবস্থায় না দেখলে বিশ্বাস করা যায় না। অ্যান্ড দেন উই আর লাকি যে ওইখানকার বেশ কিছু ইয়ং অফিসারকে আমরা পেয়ে গেছিলাম, যারা যখন দেখলো যে অ্যাডিশনাল এসপি ডিএসপি এরমভাবে ছুটে বেড়াচ্ছে, তো ওরাও ওখানে ঝাঁপিয়ে পড়লো। তো এবং প্রথম দিনই আমাকে তদানীন্তন আইসি বলেছিলেন যে স্যার রেড করা যাবে না। আমি বললাম কেন? না, রেড করলে মহিলারা ঘিরে ধরবে, এমনকি বোমও ছুটবে। বললো দুপুরবেলা? বললো যে হ্যাঁ, দুপুরবেলা রেড করলাম, কাউকে ধরতে পারলাম না, এবং তারপরে দেখলাম মহিলারা এগিয়ে আসছেন সত্যি 20-25 জন পুলিশের দিকে। তো তখন একটা স্টান গ্রেনেড ছুড়লাম, ছুটতেই দুমদাম করে আওয়াজ হলো, মহিলারা সবাই পালিয়ে গেল। আইসিকে পরে এসে চা খেতে খেতে বললাম কই মহিলারা তো এলো না। না, আমরা তো স্টান গ্রেনেড ছুড়িনি স্যার, আপনি ছুড়েছেন। বুঝো তো বেসিক্যালি অনেক সময় কিন্তু পুলিশের অনেক কিছু তৈরি হয় যেটা মিথ হয়ে যায়। ইউ ব্রেক দ্য মিথ অ্যান্ড ইউ ফাইন্ড না ওকে দে ক্যান বি কন্ট্রোলড, অসুবিধা হয় না। ঠিক স্যার, তখন বাম জমানা এবং ভালো রকম আলিমুদ্দিন তখন একদম এরকম করে শাসন করছে রাজ্যকে। কেশপুরে মোহাম্মদ রফিককে আপনি গ্রেফতার করে ফেললেন। কেশপুর মানে এখনো বহু মানুষের, সেই সময়কার মানুষের বোধহয় গায়ে কাঁটা দেয়। এটা কিভাবে করলেন? প্রাণের ভয় ছিল না? আরে না, উড়িয়ে দিত তো জাস্ট। তখন আমার বিয়ে হয়নি, এসপি ছিলেন তদানীত, নাম বলছি না, পরে ডিজি হয়েছিলেন। এসপি মাঝে মাঝে বলতেন আরে রফিককে অ্যারেস্ট করো। তখন রফিককে ঘিরে তৃণমূল পুরো দাপাচ্ছে ওখানে। তো ঠিক আছে, আমি করব, আইসি করবে। আমার চাকরির একদম তখন নতুন ডিএসপি ডিএনটি, আমি তখন ওখানে। একদিন সন্ধ্যাবেলা আমি আমার জিপটা আমার ড্রাইভার ছিল, সিকিউরিটি ছিল না, ড্রাইভার জিপটা চালিয়ে মেদিনীপুরে ঢুকছি, এসপি যাতা বললেন। তো আবার কি, আরে তুমি অ্যারেস্ট করছো না, তোমরা করবে না, বুঝতে পারছি, হ্যান ত্যান, তোমাদের নিশ্চয়ই, মানে ওনার ইঙ্গিতটা ছিল তোমরা নিশ্চয়ই তৃণমূলকে সাপোর্ট করছো। তো এইবার আমি যখন বটতলা দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি রফিক তৃণমূল পার্টি অফিসের সামনে কাঁধে একটা ঝোলা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে গল্প করছে। তো আমি রফিককে ডাকলাম, রফিক সঙ্গে সঙ্গে গাড়ি খেয়ে চলে এলো। আমি গাড়ি থেকে নেমে ওকে ড্রাইভারের পাশে বসি, আমি ওর পাশে বসলাম, ড্রাইভারকে বললাম চালাও। তখন রফিক বুঝতে পারলো যে ও অ্যারেস্ট হয়েছে। তখন পার্টির লোকেরাও বুঝতে পারলো অ্যারেস্ট হয়েছে। পার্টির লোকেরা হই করে তেড়ে এলো, 2-4টি ইট পাটকেল চটিফটি ছুটতে আরম্ভ করলো। গাড়িটা একটু এগোনোর পরই রফিক তো বেসিক্যালি বাস টাস চালাতো, একটা সময় ও ক্লাসটা চেপে গাড়িটাকে বন্ধ করে দিচ্ছিল। তো আমি বাধ্য হয়ে তখন আমার কাছে একটা পিস্তল থাকতো তখন,
স্মিথ ওয়েস পালসার রিভলভার। তো ওটা বার করে আমি রফিক বললাম, আমি তোমার পায়ে গুলি করে দেবো। তো তুই বলতাম তোর পায়ে কিন্তু আমি গুলি করে দেবো। তখন ও কি মনে করলো, থেমে গেল। তো ওকে নিয়ে এসপিকে জিজ্ঞেস করা হলো। এসপি বললেন যে খড়গপুর লোকাল থানায় নিয়ে যাও। তো খড়গপুর লোকাল থানায় নিয়ে গেলাম। খড়গপুর লোকাল থানায় নিয়ে যেতেই রফিক বললো, স্যার একটা কাজ করতে হবে। কী কাজ? ওই ছোলা ব্যাগটা দিয়ে বললো, আমার ঠিক মনে পড়ছে না, বোধহয় তখনকার দিনে 30-40 হাজার টাকা ছিল। বলে এটা নিয়ে গিয়ে না, এই হোটেলে আমার বউ আছে, ওকে দিয়ে দেবেন। আপনাকে বলছে? হ্যাঁ, আমি অবাক হয়ে বললাম, ভাই আমাদের পেছনে তোমাদের সব লোকেরা আসছে, লয়ার থেকে আরম্ভ করে সবাই, তাদের হাতে দিয়ে দাও। তখন শুধু রফিক একটাই কথা বলেছেন, যেটা আমি সারা জীবনে ভুলিনি, বোধহয় রফিকও ভুলেনি। ও মারা যাওয়ার আগে পর্যন্ত আমাকে ফোন করতো বিভিন্ন সময়, যে রফিক সাথে একটাই কথা বলে, আমি আপনাকে বিশ্বাস করি। তো আমি আর কী করবো, ওইটা নিয়ে গিয়ে ইউনিফর্ম ছেড়ে প্লেন ক্লথ পরে ধীরে ধীরে ওই হোটেলে গিয়ে ওই ভদ্রমহিলাকে নক করে দিয়ে এলাম, ভাই টাকাটা রাখুন, এটা রফিক দিয়েছে। রফিক হচ্ছে নাইস পার্সন, খারাপ ছিল না খুব একটা। স্যার, সিঙ্গুর আর নন্দীগ্রাম আমাদের রাজ্য রাজনীতিতে মাইলস্টোন হওয়া যদি কিছু ঘটনা থাকে, অবশ্যই এই দুটো তো তার মধ্যে অন্যতম। যখন সিঙ্গুরের এই ঘটনা ঘটছে তখন বোধহয় আপনি চন্দননগরে। আমি এসডিপি চন্দননগর, হ্যাঁ, কারণ চন্দননগরের আন্ডারেই সিঙ্গুর, তখন আপনি চন্দননগরে চার্জে আছেন। একটিও গুলি কিন্তু সিঙ্গুরে চলেনি না। কিন্তু ওই পরিস্থিতিটা, ওই প্রেশার, ওরকম বিরোধিতা কিভাবে সামলালেন? আজকে বলতে দ্বিধা নেই। প্রথম কথা হচ্ছে যে নেতৃত্ব। দুজন এসপি পেয়েছিলাম ওই সময়, সুপ্রতিম সরকার, তারপরে বোধহয় রাজেশ স্যার ছিলেন। তো এরা দুজন মানে একদম সামনে থেকে কন্টিনিউয়াসলি গাইড করে গেছেন। গুলি যে চালানো হবে না, বন্দুক যে থাকবে না কারো কাছে, এই ডিসিশন কিন্তু জেলা পুলিশই নিয়েছিল। নিয়ে পরিষ্কার আমাকে জানিয়ে দিয়েছিল, একটাই রাইফেল থাকবে উইথ ফিউ রাউন্ডস, বাট দ্যাট উইল বি উইথ ইউ অনলি এসডিপিও চন্দননগর। এটা নিয়ে প্রচুর কমোশন হয়েছে, কারণ আমার আন্ডারে তখন কিন্তু বিভিন্ন অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের অফিসার, এসপি র্যাঙ্কের অফিসারদের পাঠানো হতো ওখানে ল অ্যান্ড অর্ডার সামলানোর জন্য। ভালো ভালো অফিসার সব যেতেন। তাদের মধ্যে অনেকেই গিয়ে বলেছেন, এটা কি করে হতে পারে, এই নিয়ম হতে পারে যে আমাকে ল অ্যান্ড অর্ডারে আর্মস দেওয়া হবে না, আমি ফিল করছি যে আমার আর্মস লাগবে এখানে যা আছে, কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না, ডিউটি করবো না, হ্যান ত্যান। তারপরে তাকে বুঝিয়ে সাজিয়ে, ওটা আমার কাজ ছিল, করিয়ে ডিউটি করানো হতো। কিন্তু ছিল না কারোর কাছে আর্মস বা গুলি ছিল না, আমরা কাউকে দিইনি যাতে কোনো কারণে গুলি না চলে যায়। তো এটা বেসিক্যালি একদম অ্যাকসেপ্টেড নর্মস হয়ে গিয়েছিল জেলা পুলিশের, যে না, সিঙ্গুরে কিন্তু এক রাউন্ডও গুলি চলবে না। উল্টে আমরা প্রচুর গ্যাস চালিয়েছি, টিয়ার গ্যাস প্রচুর চলেছে, এবং এইভাবেই আমরা ক্রাউডকে কন্ট্রোল করে গিয়েছি। সিঙ্গুরে দেখুন আমাদের কাজটা খুব সহজ ছিল। অনেকেই জিজ্ঞেস করে সিঙ্গুরে কী করে কন্ট্রোল করলেন, কী করে কন্ট্রোল করলেন। একটাই ভাবে আমরা আমাদের জবটা ঠিক করে নিয়েছিলাম যে আমরা পাঁচিলটাকে ভাঙতে দেব না। আর ওদের জবটা ছিল যে পাঁচিলের একটা ইটও যদি ভাঙতে পারে তাহলে ওদের জয়, নৈতিক জয়, যে আমরা টাটার দেয়াল ভেঙেছি। এই জায়গাটার মধ্যে আমরা কিন্তু ওদের গ্রামে রেড করতে যেতাম না, আমরা শুধু পাঁচিলে আসাটা আটকে রাখতাম, গ্যাস চালিয়ে হোক, তাড়া করে হোক, লাঠি দিয়ে। আর ওরা ইট পাটকেল ছুটতো, টাইস ছুটতো, এসব করে যেত, এই চলতে থাকতো। একবার শুধু তদানীন্তন আইজি সাহেব প্রচণ্ড খেপে গিয়ে আমাদেরকে অনেক কিছু বলে টলে বললেন, তোমরা অ্যারেস্ট করতে চাও না, ওয়ারেন্ট এক্সিকিউট করতে চাও না, চলো গ্রামে যাবো। তো উনি যখন গ্রামে গেলেন, এসপিকে জানালাম। এসপি বললো, আরে এইসব করতে যাবেন না, আপনি কেন নিয়ে যাচ্ছেন? আমি বললাম, আমি নিয়ে যাচ্ছি, হি ইজ আইজি, আমি এসডিপিও, উনি আমাকে বলেছেন ফলো হিম। তো উনি বললেন কিছু একটা করুন। তো আমি তখন একটু পরে ওনার কাছে গিয়ে বললাম, স্যার এখানে তো আমার অনেক সোর্স আছে, তারা বলছে আপনি বিকেলবেলা ঢুকেছেন, এই যে টার্নগুলো নিচ্ছেন, এখানে মেয়েরা গরম জল নিয়ে ভেতরে বসে আছে, ওই পাঁচিল থেকে যখন টার্ন নেবেন ওরা কিন্তু জল ছুড়ে দেবে, আপনি হেলমেট পরে আছেন কিন্তু গায়ে তো কিছু পরে নেই। তখন উনি খুব গম্ভীর বললেন, এসব ফালতু কথা বলবেন না তো। তারপরেই ওটা সিকিউরিটিকে বললেন, ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া যাবে না আবার প্রজেক্ট এরিয়ায়, বলে ডান দিক দিয়ে বেরিয়ে চলে গেলেন। আমরা সবাই চলে এলাম। স্যার, টাটার চলে যাওয়াটাই রাজ্য থেকে হিস্টোরিক্যাল মিস্টেক? মিস্টেক কার? মানে এটা রাজ্যের জন্য একটা বিশাল বড় আনফরচুনেট বলতে পারেন, সে মানে হিস্টোরিক্যাল মিসফরচুন বলতে পারেন। মিস্টেক তো কারণ নয়, মিস্টেক কিসের মিস্টেক? ওই সময় এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো, এটা আমার ব্যক্তিগত মতামত, আপনি আমার সঙ্গে একমত না হতে পারেন। আমার মনে হয়েছিল ওইখানে মাটিতে দাঁড়িয়ে যে না, শাসক দল তখন চাইছিল টাটা হোক, কারণ তাদের কাছে মৃত টাটার দাম টাটা হওয়ার চেয়ে বরং অনেক বেশি, কারণ রাজনৈতিকভাবে তারা অনেক লাভবান হবেন বলে মনে করেছিলেন। বিরোধী পক্ষ মনে করেছিল যে টাটাকে না হতে দিতে পারলে তারা যে চাষিপন্থী, গোটা পশ্চিমবাংলার কৃষকদের দিকে তারা আছেন, তারা বুঝতে পারবেন, বোঝাতে পারবেন মানুষকে। আর টাটা দেখেছিল তার তো আর কিছু হারানোর নেই, কিছু নেই, সে আবার অন্য জায়গায় গিয়ে কারখানা করবে,
সো নো লস, কারোরই লস ছিল না, লসটা হলো শুধু পশ্চিমবাংলার। হলে আজ অনেক ভালো হতো। আমার তো তাই মনে হয়, অনেকেরই তাই মনে হয়। আজকে নিশ্চয়ই অর্থনীতিতে পশ্চিমবাংলা অনেকটা এগিয়ে যেতে পারত, কারণ ওখানে অনেকগুলো অনুসারী শিল্প তৈরি হচ্ছিল, সেগুলো প্রায় হয়ে এসেছিল, এমনকি টাটাও প্রায় হয়ে এসেছিল। স্যার 2003 সাল নীলমাধব দাস মাওবাদীদের হাতে প্রথম মৃত পুলিশ অফিসার। আপনি তখন সম্ভবত পুরুলিয়ায়, না, আমি বিষ্ণুপুরে এসেছি। বিষ্ণুপুরে। তখন আপনাকে আপনার সুপিরিয়র পাঠিয়ে দিচ্ছে পুরুলিয়ায়। এই নীলমাধব দাস কেসের পর পুরুলিয়ায় যাওয়াটা ভয় লাগেনি তখন? না না, এই ঘটনাটা যখন ঘটলো তখন আমার কাছে সন্ধ্যাবেলা ফোন হলো তদানীন্তন আইজি স্যারের। আইজি স্যার বললেন যে কল্যাণ, ওখানে ডিএসপি হেডকোয়ার্টারের পোস্টিংটা আছে, যে বান্দোয়ানটা দেখে, বান্দোয়ান থানায় হয়েছিল, তো আপনি কি ওখানে যাবেন? আমি তার উত্তরের সঙ্গে সঙ্গে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আপনার এই প্রশ্নের উত্তরে স্যার আমার কি না বলার কোনো অপশন আছে? ইজ দ্যার এনি অপশন টু সে নো? তো উনি শুনে বললেন, না, অলরেডি আমরা একজন ডাইরেক্ট আইপিএসকেও বলেছি, প্লাস আপনার সার্ভিসের একজনকেও বলেছি, বোথ অফ দেম রিফিউজড ফর ডিফারেন্ট রিজনস। আমি বললাম, না স্যার, আমি চলে যাব। পরের দিন আমার অর্ডার এলো। আপনি গেলেন? না, আমি যাইনি। পরের দিন আমার অর্ডার এলো, এবং সেই দিন সন্ধ্যাবেলা আমার এসপি প্রচণ্ড খেপে গিয়ে আমাকে বললেন, আচ্ছা, ওই অর্ডারের পরে আমি এসপির সঙ্গে যোগাযোগ করতে চাইলাম, এসপিকে পেলাম না। অ্যাকচুয়ালি এসপি চলে গেছেন তখন বান্ধবানে রেড করতে, মানে বাঁকুড়ার এসপি পুরুলিয়ায় চলে গেছেন, তো ওনাকে পাওয়া যায়নি। এবারে আমি কি করলাম, আমি মেসেজ দিয়ে দিলাম, আই এম রেডি টু মুভ। এইবার উনি ফিরে এসে বললেন, আপনি এসডিপি হিসেবে মেসেজ দিয়ে দিলেন, আপনি আপনার এসপির পারমিশন নেবেন না? তার প্রচণ্ড অভিমানে লাগলো। হয়তো কিছুটা হলেও আইনি কথা ঠিকই বলছেন, যে আমি জানবো না এসপি হিসেবে যে আপনি চলে যাবেন। তো আমি বাধ্য হয়ে বললাম যে স্যার, এটা ডিজি সাহেবের অর্ডার, আইজি সাহেব নিজে আমাকে ফোনে কথা বলে করেছেন স্যার, এবং ওইখানে সিচুয়েশন প্রচণ্ড ক্রাইসিস, এত ক্রাইসিস যে আপনার পাশের জেলার এসপি আপনাকে রেড করতে যেতে হয়েছে। যদি কিছু ভুল হয়ে থাকে বলবেন, যে আমি তো কোনো ভালো জায়গায় যাওয়ার জন্য যাচ্ছি না, এটা ইটস এ ক্রাইসিস পিরিয়ড। তাই জন্য আমি ইয়েসটা বলেছি, এরকম তো নয় যে স্যার খুব ভালো পোস্টিং পেয়ে গেছি বলে আপনাকে না জানিয়ে চলে যাচ্ছি। যাই হোক, উনি বুঝলেন। তারপরে আমি ওখানে পৌঁছলাম, কিন্তু ওখানে পৌঁছে যে দেখলাম, এই মানুষটার কথা আমি সব জায়গায় বলি, সেটা হচ্ছে আমার আগে ডিএসপি হেডকোয়ার্টার ছিল কৃষ্ণকলি, সাচ এ মার্ভেলাস অফিসার, মানে লেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিসারের মধ্যে আমি প্রথম দিকে রাখবো। যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন ওসি নীলমাধবের 1.5 টন গাড়িতে 7-8 জন ইএফআরকে নিয়ে সামনে যাচ্ছিলেন, ড্রাইভারের পাশে নীলমাধব বসেছিলেন, বেশ কিছুটা পিছনে কৃষ্ণকলির গাড়ি, তার বেশ কিছুটা পিছনে আরেকজন অফিসারের গাড়ি। এটা পিছনে কেন না, প্রচুর ধুলো উঠছিল, পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিল, তো রাস্তা ক্লিয়ার দেখতে পাচ্ছিল না, একটু দূরে ছিল। কৃষ্ণকলির গাড়ির ড্রাইভার আমাকে বলেছেন যে ওরা প্রচণ্ড একটা এক্সপ্লোশন শুনতে পান, তারপরেই ওরা পৌঁছে গিয়ে দেখেন যে ওসি রাস্তায় পড়ে আছে, ব্লিডিং প্রচণ্ড। আর ইএফআরদের বেশিরভাগেরই রাইফেলের নজলগুলো বেঁকে গেছে, যেহেতু গাড়ির তলায় ল্যান্ডমাইন ছিল, গাড়িটা অনেকটা উপরে উঠে গিয়েছিল। তো এই অবস্থাতে কৃষ্ণকলি একটা করে ইএফআর এবং ইত্যাদিদের নিয়ে ওনার গাড়িতে করে পাঠান, কারণ রিপোর্টেডলি, সত্য মিথ্যে জানি না, আমি ছিলাম না, কিন্তু আমার ড্রাইভার যেটা বলেছেন যে তার পিছনের যে পুলিশ গাড়ি, তিনি গাড়িটাকে ঘুরিয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যান। তো ওনার গাড়িতে করে যেতে থাকে, ওইখান থেকে বান্দোয়ান থানা আবার ফিরে আসে। 2-3 বার এরকম করার পরে আলটিমেটলি সবাইকে শিফট করার পরে যখন উনি এবার যাবেন, হঠাৎ ওনার খেয়াল হয় যে গাড়ির মধ্যে পুলিশের আরটি সেটটা রয়ে গেছে। তো এই আরটি সেটটা যদি মাওবাদীরা পেয়ে যায়, তখন পুলিশ যা যা কথা বলবে, কমিউনিকেট করবে, সব তোরা শুনতে পাবে। সো দেন সি ডাইরেক্টেড ওনার ড্রাইভার এবং সিকিউরিটিকে যে ওই আর্টিস্টের আমাদের নিতে হবে। দে ডিডন্ট হ্যাভ এনিথিং। পুরো হাত দিয়ে ওরা ওই লোহার ক্ল্যাম্প ভেঙে আর্টিস্টটাকে উদ্ধার করে তারপরে ফিরে যান। ততক্ষণে রাত হয়ে গেছে। সে ওয়াজ ব্রেভ অফিসার, ভেরি ব্রেভ অফিসার। ওনাকে তারপরে আমি রিপ্লেস করি। তারপরে কিছুদিন ওখানেই বিনীত গোয়েল তো আমার এসপি ছিলেন। আপনি যখন কৃষ্ণকলি ম্যামের কথা বললেনই, আমার আরও একজন, মানে রাজ্যের মানুষ তাকে অন্যভাবে স্যালুট করে, তিনি হচ্ছেন দময়ন্তী সেন। কেমন লাগে, কিরকম অফিসার? দুরন্ত অফিসার। আমি জানি না, প্রতিবাদী ছিলেন বলেই কি তাকে এত ট্রান্সফার করা? প্রতিবাদ তো করেননি উনি। আপনি ওনার ইয়েটা আমি অনেকবার দেখেছি, উনি ওনার যা বলার সেইটুকুই তো বলেছেন যে হ্যাঁ ঘটনা একটা ঘটেছিল। সরকারের কাছে সেটাই অন্যায়, সেটা তো সরকার বুঝবে। উনি কোথায় প্রতিবাদ করলেন? উনি তো একবারও বলেননি যে সরকার ভুল বলেছে, সিএম ভুল বলেছে, এটসেট্রা এটসেট্রা। উনি অফিসার হিসেবে দেখেছেন যে হ্যাঁ ঘটনা ঘটেছে, মেয়েটির উপর অত্যাচার হয়েছে, এইটুকু তো ওনাকে বলতেই হবে, বিকজ শি ওয়াজ দ্য হেড ওখানে। তো সেখানে তো এইটুকু তো বলতেই হবে যে ঘটনাটা ঘটেছিল। এটা কিসের প্রতিবাদ? বাট উই লস্ট। এটা খুব জেনারেল কাজ পুলিশ অফিসারের। হ্যাঁ, তো উনি
ঘটনা ঘটেছিল উনি এটাই বলেছেন, কে দোষী সেটাও বলেননি কিছু, কারণ তদন্ত তখন জাস্ট শুরু হয়েছে কোনো কিছু, বাট ঘটনা একটা ঘটেছে এটা উনি বলেছেন। তো সেটা তো আমি জানি না এটা কিভাবে প্রতিবাদ হয়েছে, ইনফরমেশন বলতে পারেন জাস্ট। বেশ বাট স্যার, সি ইজ অলসো জেম অফ এন অফিসার, এত ইন্টেলিজেন্ট, এত কম্প্যাশনেট অফিসার। আমি ওনার আন্ডারে তো এই অ্যাডিশনাল কমিশনার পুলিশ এসবি যখন ছিলাম, উনি ছিলেন আমার রিপোর্টিং অফিসার। এতটাই ওপেন বাহ, এবং এতটা লিবার্টি দিতেন যে একদম করলেন আপনার মতন করে কাজ করুন, হুম, আপনি শুধু আমাকে ইনফরমেশনটা দিয়ে রাখবেন এটা করেছেন, রাইট ইজ ইয়োর্স, আপনি পুরো লিবার্টি থাকছে, আপনি যা খুশি করুন। তো দারুণ অফিসার, স্যার মনোজ ভার্মাকে কেমন লাগে? ভেরি কারেজিয়াস অফিসার। আমার দেখা পুলিশ লিডার অথচ অত সাহসী খুব কম দেখেছি। খুব Very পেটান courageous. নাকি? পেটানোর মতন কাজ করলে তো পেটাতেই হবে, আদৌ কি করে করা যাবে তাকে। রাজীব কুমার? প্রবাবলি দ্য গ্রেটেস্ট লিডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ হ্যাজ এভার হ্যাড। তার আমার মনে বিরুদ্ধে তো আছে- অনেক বিতর্কিত বিষয় রয়েছে। আমি একটা বিতর্কিত বিষয় আপনাকে বলি, আমাদের তখন সেটা ছিল কৃষক আন্দোলন ছিল সিপিএম এর নবান্ন অভিযান, গোটা পশ্চিমবঙ্গ থেকে কৃষকরা এসে করছে। কবেকার কথা বলছেন এটা? আই থিঙ্ক 15, আচ্ছা, 15 খুব সম্ভবত, আইদার 15ই হবে, 15। তো সেই সময় একজন ইয়ং অফিসার, ডাইরেক্ট আইপিএস, আমি নাম বলছি না, সেই অফিসার, আমরা সবাই রাজীব কুমার কাছে যখন গেলাম সব মুভমেন্ট খতম করে দিয়ে সবাইকে তাড়িয়ে দিয়ে তখন দেখি সে বলছে, সে ওয়াজ কমপ্লিটলি ডিস্টার্বড, বলছে যে স্যার আমার জন্য প্রেসের কাছে আপনাকে ক্ষমা চাইতে হয়েছে সিপিকে, আমি চাকরি ছেড়ে দেবো। তো রাজীব কান্ত আস্তে আস্তে কথা বলেন, রাজীব কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, বসো বেটা, বেটা বলতেন সবাইকে বলেন, হ্যাঁ, হ্যাঁ, বলে বসো বেটা, চা আনতে বললেন। তারপরে একটু পরে বলতে শুরু করলেন যে তুমি যদি চাকরি ছেড়ে দাও তাহলে তো দ্যাট উইল বি মাই ফেলিওর, তার মানে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারলাম না। তুমি যদি কোনো মিস্টেক করে থাকো দ্যাট ইজ মাই মিস্টেক, আমি তো প্রেসকে সেটাই বলেছি। ইট ইজ দ্য ইফ এনিথিং হ্যাপেন, অ্যাকচুয়ালি প্রেসের কিছু লোক পুলিশের লাঠিতে ইনজিওর্ড হয়েছিল, তাই জন্য প্রেস কেঁপে গেছে। তো উনি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিলেন রাজীব কুমার। কিন্তু সব কাজ চলে যাওয়ার পরে দিস অফিসার সেড যে স্যার আমার জন্য আপনাকে এটা নিতে হলো। ও খুব সেন্টিমেন্টাল ছিল, বাট খুব ভালো অফিসার, ভীষণ ভালো অফিসার, এসপি হয়েছে, এখনও এসপি আছেন। তো তখন আমি দেখেছিলাম। এরপরে আমার সঙ্গে ব্যক্তিগত একটা ঘটনা ঘটে, তখন আমি আবার দেখি হি ইজ সাচ এ গ্রেট লিডার। এবং মজার ব্যাপার হচ্ছে যে রাজীব কুমার অসম্ভব ইন্টেলিজেন্ট, এবং যে লেভেলে উনি কাজ করে গেছেন সেই লেভেলে আরও 10 বছর আমাদের কোনো পুলিশ অফিসার পৌঁছতে পারবেন না সন্দেহ আছে। আমি দেখেছি, আমি যখন ডিসি পার্ক সার্কাসে আমার অফিস ছিল, ডিসি এসিডি ছিলাম, সাডেনলি আই ফাউন্ড এ ম্যান ওয়াকিং ইন দ্য স্ট্রিটস অফ পার্ক স্ট্রিট, একদম ব্ল্যাক একটা জব্বা, ব্ল্যাক একটা ওই ইয়ে পরে, পাজামা পরে টুকটুক করে হেঁটে চলে যাচ্ছেন। আই রেকগনাইজড হি ইজ মাই সিপি। বাট আমি কিচ্ছু বলিনি, আমি বহু দূর থেকে দাঁড়িয়ে আমার অফিসের ঠিক বাইরে আমি দাঁড়িয়ে ওনার গাড়িটা থেকে লক্ষ্য রাখলাম। উনি ভেতরে ঢুকলেন, ওনার সোর্স কারোর সঙ্গে কথা বললেন, উনি চললেন। আই নেভার ইভেন আস্কড হিম যে স্যার আপনি গিয়েছিলেন বা কিছু। তো ইজ সাচ অ্যান অফিসার। কী যে সোর্স ওনার ছিল, কী লেভেলের ছিল, সেটা আমরা যারা কাছ থেকে কাজ করেছি আমরা জানি। সে কারণেই কি পুলিশ মন্ত্রীর এত প্রিয়? রাজীব কুমার প্রিয় হবেন না এটা ভাবাই যায় না। রাজীব কুমার তো বাম জামানাতেও পুলিশ মন্ত্রীর অসম্ভব প্রিয় ছিলেন, যার জন্য তো প্রথম কয়েক মাস তো উনি কারোরই প্রিয় ছিলেন না নতুন গভর্নমেন্টের কাছে। পরে বোধহয় গভর্নমেন্ট বুঝতে পারলো যে না, হি ইজ জাস্ট জেম আপ এন অফিসার। কোনো পুলিশ অফিসারকে সিবিআই রেড থেকে বাঁচানোর জন্য কি কোনো মুখ্যমন্ত্রী এইভাবে এগিয়ে এসেছিলেন? আপনি দেখেছেন এরকম আপনার কর্মজীবনে? কিন্তু আমার কর্মজীবনে ওই র্যাঙ্কের পুলিশ অফিসারকে সিবিআই রেড করতে গেছে এটাও তো দেখিনি। আপনি বলুন না, বুদ্ধবাবুর আমলে কি ওই রকম র্যাঙ্কের, অত উপরের র্যাঙ্কের কোনো পুলিশ অফিসারকে সিবিআই রেড করতে গেছে কি জ্যোতিবাবুর আমলে, সেটাও তো দেখিনি। খুব ভালো উত্তর। স্যার, আপনি যখন রেসটা টানলেন, তো জ্যোতিবাবু, বুদ্ধবাবু নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রীর আন্ডারে পুলিশরা সেফ ফিল করে কোন পুলিশ মন্ত্রীর আন্ডারে? তিনজনই তো পুলিশ মন্ত্রী। দেখুন, আমি ওনাদের কাজের ধারাটা যেটুকু দেখেছি কাছ থেকে, আমার মতন করে আমি ছোট্ট করে বলতে পারি, জ্যোতিবাবু কিন্তু পুলিশের ওপর থেকে নিচে পর্যন্ত সর্বত্র তার বিচরণ ছিল, সমস্ত কিছু তার মুখদর্পণে ছিল এবং উনি বুঝতেন পুরোটাই। বুদ্ধবাবুর বোধহয় কোথাও একটা স্তরের পরে তাঁর আভিজাত্য তাকে নামতে দিত না। এটা ভাবাই যায় না যে বুদ্ধবাবু কোনো কনস্টেবলের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন, কোনো সাব ইন্সপেক্টর। কনস্টেবলের সঙ্গে গল্প না করলেও জ্যোতিবাবু কিন্তু ওসি পর্যন্ত অনেককেই বাই নেমে চিনতেন, তারা কে কী করছে না করছে, তাদেরকে হয়তো ইন্টারফেয়ার করতেন না, কিন্তু তিনি চিনতেন।
কিন্তু দেখে তো মনে হতো যে বুদ্ধবাবুর থেকে জ্যোতিবাবু বেশি রাশভারী, মানে অনেক বেশি স্ট্যাচার অনেক বেশি রাশভারী, কিন্তু সফিস্টিকেশন আর রাশভারী দুটো বোধহয় একটু আলাদা শব্দ। বুদ্ধবাবু অনেকটা সফিস্টিকেটেড ছিলেন, অনেক কালচার্ড। আমি বুদ্ধবাবুকে খুব কাছ থেকে যখন দেখেছি, আমার মনেই হয়নি যে আমার মতন একজন কেউ বুদ্ধবাবুকে কোনো একটা কথা জিজ্ঞেস করতে পারে বা কোনো কথা বলতে পারে। আপনি বললেন জ্যোতিবাবুকে বলা যায়, জ্যোতিবাবুকে বোধহয় বলা যেত, আমাকে বলতে হয়নি, কারণ আমি তখন অনেক নিচে র্যাঙ্কে ছিলাম, কিন্তু আমি দেখেছি এসপিরা, ডিআইজিরা, আইজিরা জ্যোতিবাবুর সঙ্গে কথা বলতেন, ভালো করেই কথা বলতেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা ব্যানার্জি কিন্তু, আমি যতদিন এসপি ছিলাম, অ্যাডিশনাল এসপি ছিলাম, ইত্যাদি ছিলাম, অনেকবার মমতা ব্যানার্জির কাছে আসতে হয়েছে আজ মুখ্যমন্ত্রী। আমাকে তো মমতা ব্যানার্জির কাছে আসতে হচ্ছে সেই কেশপুর থেকে, যখন ওনার পাথর লেগে পা ভেঙে গেল বলে আনন্দবাজারে ছবি বেরোলো, তো তখন থেকে আমি দেখেছি ওনাকে। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে এই মানুষটা প্রথমে মানুষ, তারপর মুখ্যমন্ত্রী। এই আমার মালদাতে আমি তখন এসপি মিটিং করে বেরিয়ে যাচ্ছেন বালুরঘাটের দিকে, আমি পেছন পেছন যাচ্ছি, সামনে অন্তত 7-8টা গাড়ি, হঠাৎ কনভয় থেমে গেল। আমি তো রীতিমতো চিন্তায় পড়ে গেলাম, ছুটতে ছুটতে গেলাম আমার গাড়ি থামিয়ে, যে কী হয়েছে। দেখি সিএম ওনার গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছেন, দুটো হট প্যানে করে আমারই বাড়ি থেকে ওনাদের জন্য তেলে ভাজা দেওয়া হয়েছিল। বিকজ আমাকে যখন বলেছিলেন ওগুলো তেলে ভাজা দিতে, আমি ভাবলাম যে এবার দোকান থেকে দেওয়ার পর সবার যদি পেট খারাপ হয় তখন আমার চাকরি যাবে, আর দোকানের তেলটা কী তেল আমি এনশিওর কী করে করবো সেই মুহূর্তে। তো আই টোল্ড আমার ওয়াইফকে যে ভাই তুমি এখনই ভাজো, অ্যাটলিস্ট এইটুকু যে শরীর খারাপ করবে না, সবাই সুস্থ থাকবে। ওর একটা হট প্যান উনি নিজে হাতে আমাকে দিয়ে বললেন, করলেন পিছনে ভলভো বাসে আলাপন এবং অন্যান্য ওনার সব অফিসাররা আছে, ওদেরকে দিয়ে দিন, ওরা খেতে খেতে আসবে। মানে বরাবরই তেলে ভাজাটা ভালোবাসেন? হ্যাঁ, তেলে ভাজা ভালোবাসার চেয়ে অফিসারদের ভালোবাসেন। আমাকে ডেকে বলছেন গৌর ভবনে, রাতে তখন 10টা, যে ওখানে ওই মেয়েরা কী করছে। তো দুটি মেয়ে লেডি কনস্টেবল দাঁড়িয়েছিল। আমি বললাম ম্যাম অ্যাকচুয়ালি তো আপনার কাছে পিটিশন দিতে অনেক মেয়েরাও আসছে, তাদেরকে ছেলেরা কী করে আটকাবে, তাই জন্য ওদের রাখা হয়েছে। বললাম না না না, আপনাকে বলা হয়েছে তো সন্ধ্যের পর থেকে মেয়েরা থাকবে না, আপনি এক্ষুনি তো যেতে বলুন। এবার আমি যখন যেতে বলতে যাচ্ছি তখন হঠাৎ বললেন, করলেন ওদের ডাকুন তো। দুজনকে ডাকলাম, এইবারে তাদের হলো শাস্তি। উনি ওনার সামনে তাদেরকে বসালেন, বসিয়ে কুককে ডেকে বললেন ওই পার্শে মাছের ঝোলটা আর ভাতটাদের দাও, এরা এখন খাবে, তারপরে বাড়ি যাবে। এবার তাদের তো গলা দিয়ে নামছে না, আমি চুপ করে দাঁড়িয়ে দেখছি, তারা আলটিমেটলি খেয়ে দিয়ে তারপরে উদ্ধার পেল। ওনার কাছে কি একটু চাপে পড়ে যায় মানুষ এই সমস্ত কাণ্ড কারখানা করেন বলে? মানে খুব আনপ্রেডিক্টেবল, কখন কি করে ফেলবেন এখন আর আনপ্রেডিক্টেবল না, এখন সবাই জানে যে এখন মোটামুটি কেউ না খেলে উনি তাকে খাইয়েই ছাড়বেন। কারোর যদি পরিবারের কোনো সমস্যা ওনার নজরে আসে তো উনি সেটা দেখবেন, বলবেন। মানে ওনার মধ্যে যে মানুষ মমতা ব্যানার্জিটা আছে, সেটা কিন্তু অনেক সময় এই প্রশাসনিক যে মমতা ব্যানার্জি তাকে ছাপিয়ে চলে যায়, এবং খুব স্বাভাবিকভাবে ছাপিয়ে চলে যায়। টাটার বিরোধিতা করাটা কি ভুল ছিল মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, এটা তো ওনার প্রায়োরিটি। এবার যদি বলেন যে টাটার বিরোধিতা করা ভুল ছিল, এবার পাল্টা যদি আমাকে কেউ বলে টাটার বিরোধিতা না করলে কি ওনারা আসতে পারতেন? তার সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে, তাহলে কি এই 34 বছরের শাসনটা থেকেই যেত আরও 40 বছর? কারণ সেই সব দিক থেকে দেখতে গেলে তো এর উত্তর নানা রকম হয়ে যাবে। ওনার রাজনৈতিক প্রায়োরিটি ছিল টাটার বিরোধিতা করতে হবে, মানুষকে বোঝাতে হবে যে আমি চাষিদের দিকে, মানে বাংলার বেশিরভাগ মানুষের দিকে আমি। তো সেটাই উনি করেছেন। এটা ওনার রাজনৈতিক প্রাজ্ঞতাই বলুন, পারদর্শিতা বলুন, দূরদর্শিতা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মানবিক আপনার কাছে শুনলাম, বা আপনার অভিজ্ঞতা অনুভূতি জানালেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গান কবিতা কেমন লাগে? মমতা বন্দ্যোপাধ্যায় যে কবিতাগুলো লিখেছেন, দেখুন আমি অনেক কবিরই কবিতা পছন্দ করি, অনেক কবি করি না। তার মধ্যে ডেফিনেটলি একজন সাংস্কৃতিক চর্চা করা মানুষ, না সেরকম না হলেও তো সবার কবিতা সবার ভালো না, তো আমিও তো কবিতা লিখি, আপনার ভালো লাগবে না হয়তো। তো আমার মমতা ব্যানার্জির কোনো কবিতাই ভালো লাগে না। ভালো লাগে না? না। চাকরিতে থাকতে কবিতা বলতে হিসেবে পারতেন? আমাকে জিজ্ঞেস করেনি কেউ অফিসিয়ালি, কিন্তু এমনি অফিসের মধ্যে যখন কথা হয়েছে তখন সবাই বলতেন, আমিও বলতাম না আমার ভালো লাগে না, আমার ভালো লাগেনি কবিতা হিসেবে। মমতা ব্যানার্জি গান লিখেছেন খুব বেশি নয়, তো ঠিক আছে, সেগুলোকে তো ইন্দ্রনীল দিল্লীরা গেয়েছেন। আমি তো নিজেই সুরের রাজ্যে অসুর, তবে গানের বিচার করার জায়গায় আমি খুব একটা নেই। ছবি দেখুন, মমতা ব্যানার্জির ছবির কিন্তু একটা স্টাইল আছে, সাধারণ মানুষ নাকি কিছুই বুঝতে পারে না। সে তো পিকাসোর ছবিও বুঝতে পারতো না। পিকাসো যখন কিউবিজম করলেন তখন কোনো মানুষই বুঝতে পারেনি, বা যখন ইমপ্রেশনিজম এসেছিল তখন কেউ বোঝেনি যে পাহাড় কেন লাল হবে, নদী কেন সাদা হবে। সুতরাং সাধারণ মানুষ বুঝতে পারছেন না বলে সেটা শিল্প নয়, এটা বলা যাবে না। কিন্তু মমতা ব্যানার্জির আর কিছু থাকছেই না, থাক একটা নিজস্বতা আছে। একটা শিল্পীর কিন্তু এই নিজস্বতার জন্য একটা শিল্পী কিন্তু বছরের বছর সাধন করে চলেন। দেখে দেখে টুকের ছবি তো আমিও আঁকতে পারি, কিন্তু আপনার ছবিটা আপনার, যেমন ধরুন রবীনবাবুর ছবি, তাতে দেখবেন মানুষের মুখগুলো প্রচণ্ড বিষাদগ্রস্ত আর চোখগুলো কপালের একদম ওপরে, বড় বড় দোকানের চোখ। ওটা রবীনবাবুর ছবি দেখলেই বোঝা যায়। এম এফ হোসেনের ড্রয়িং দেখলেই আপনি বললেন এটা তো হোসেন।
বা হোসেনকে নকল করে কেউ এঁকেছে। ঠিক সেরকম মমতা ব্যানার্জির যতগুলো মুখ আছে, তার যে চোখ ইত্যাদি, সেগুলোর কিন্তু দেখলেই বলা যায় এটা তো মমতা ব্যানার্জি। আপনার খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, বাট ওটা কিন্তু ওনার নিজস্ব যে শৈলী, সেইটা কিন্তু শিল্পী হিসেবে ওনাকে কিন্তু একটা প্রতিষ্ঠা দিয়ে ফেলেছে। এইখানটা কিন্তু ডিনাই করার জায়গা নেই। এবারে তার শিল্প কতটা কালজয়ী হবে সেটা কালই বলতে পারবে। এরপর যে প্রশ্নটায় আসবো, আমি এদিকে ভুলে গেছিলাম, আপনি যখন পুরুলিয়া গিয়েছিলেন মাওবাদীদের অ্যাটাক বা মাওবাদীদের বিরুদ্ধে একটি অভিযানে আপনি বোধহয় খুব সাডেনলি জানতে পারেন এবং তারপর মুভ করতে হয়, এবং একটি অন্ধকার জঙ্গল পাহাড় পেরোলেই তাদের উপর অ্যাটাক করতে পারবেন বা ধরতে পারবেন, এরকম একটা গল্প আছে এবং যেটা বেশ টান টান গল্প, একটু একটু শুনি না। এটা হচ্ছে ওই যখন ডিএসপি হেডকোয়ার্টার গিয়েছিলাম, তখন তো ছুটে বেড়াচ্ছি, কারণ কাউকে ধরতে পারছি না আমরা। ঘটনাও এই প্রথম, গোটা সরকার, গোটা পশ্চিমবঙ্গের মানুষ সবাই একদম অবহেলা হয়ে গেছেন যে এইভাবে ওসিকে মেরে দিল, তা পুলিশ ধরতে পারছে না যারা করেছে। চলছে, আমরা একে রেড করছি, তাকে রেড করছি, কিন্তু অ্যাকচুয়ালি ধরতে পারছি না। এখানে অ্যাম্বুশ করছে, ওখানে অ্যাম্বুশ করছে। একদিনকে হঠাৎ এসপি এসে বললেন যে, বললেন চলো। প্রথমে তো গেলাম ক্যাম্পে, রসিকনগর ক্যাম্পে। ওখান থেকে আমি, ওসি, এসপি, আমাদের তিনজনের সিকিউরিটি, আর কোনো আমাদের পুলিশ নয়, নেওয়া হলো সঙ্গে কিছু বিএসএফ 7-8 জন। আচ্ছা, এই বিএসএফকে সারিয়ে এনেছিলেন। বলা হলো না যে আমরা কোথায় যাচ্ছি। সন্ধে হয়ে যাওয়ার পরে আমরা মুভ করতে আরম্ভ করলাম। সেই যাচ্ছি হোঁচট খাচ্ছি ধানের জমিতে, ধানের আলে ঘুরতে 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 এক সময় পৌঁছলাম যখন, তখন বুঝতে পারলাম যে ওটা অ্যাকচুয়ালি গুরপানা বলে একটা গ্রাম। সেখানে যে পাহাড়টা, সেটাও গুরপানা পাহাড়ি বলা হতো। সেইটাকে রাউন্ড করে আমরা পৌঁছাচ্ছি। বেশ পৌঁছালাম। পৌঁছানোর পরে সামনে একটা কালো ছায়ার মতন দেখা গেলো। তো এসপির সঙ্গে ছিলেন, একজন সোর্স ছিলেন। তো সেই সোর্স কিন্তু ততক্ষণে এসপিকে যা বলার বলে চলে গেছে। তো আমি দেখতে পেলাম তখন ওই অন্ধকারটা থেকে প্রশ্ন এলো, কে? এর উত্তরে বলার কথা ছিল খুব সম্ভবত ভাল্লুক, কিন্তু এই ভাল্লুক শব্দটা, এটা কি কোড ওয়ার্ড? এটা কোড ওয়ার্ড। মানে এই যে সোর্স, সে অ্যাকচুয়ালি চাল নিয়ে যাচ্ছিল ওদের জন্য। তো ওই লোকটা যে দাঁড়িয়ে আছে মাওবাদী, সে সোর্সকে জিজ্ঞেস করেছে কে, ওকে ভাল্লুক বলতে হবে। ভাল্লুক বললে ও বলবে এসো। এবার এই নন বেঙ্গলি অফিসারের ভাল্লুকটা কিন্তু নন বেঙ্গলিতে একদম অন্যরকম শোনালো। তার উত্তরটা ওখান থেকে এলো দুম করে দুখানা গুলি। আচ্ছা, দুটো গুলি তো এলো। এবার ওরা আইডেন্টিফাই করে ফেললো যে এটা নয়, এটা অন্য কেউ, সোর্স নয়। সোর্সের গলাও তো চিনতো না। তো যাই হোক, তো দুমদাম করে গুলি এলো 2-1টা। তো তখন দেখলাম আমি পুরো বোকা বনে গেলাম। মানে আমি বরাবরই এরকম বোকা টাইপের। আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার বাঁ পায়ে হাঁটুতে প্রচণ্ড জোরে একটা কে লাথি মারলো, আমিও পড়ে গেলাম। তারপরে দেখছি এসপি 9mm থেকে গুলি চালাচ্ছেন, নাকি হ্যাঁ 9mm ছিল বোধ হয়। এসপি সিকিউরিটি AK-47 থেকে চালাচ্ছে, আমার সিকিউরিটি গাজর AK-47 চালাচ্ছে, আমিও AK-47 বার করে গুলি চালাতে আরম্ভ করলাম ওইদিকে লক্ষ্য করে। ধুমধাম ধুমধাম ওরাও গুলি চালাচ্ছে, মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলছে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ এরকম চলার পরে ওদের দিকটা থেমে গেল। একটু ওয়েট করার পরে এসপি বললেন চলো। এসপি তার মধ্যে কিন্তু বিএসএফকে বারবার বলছিলেন তোমরা মর্টার ছোড়ো, কিন্তু বিএসএফ তখন মর্টারের পিন হারিয়ে ফেললো এই অন্ধকারে। বিএসএফ তো অভ্যস্তই ছিল না এর অন্ধকারে একটা কাজ করতে হবে। তো মর্টার ফাটার ছোড়া হলো না। মর্টারটা ছুড়লে হয়তো ওরা কেউ মারা টারা যেত। এইবারে আমরা যখন আস্তে আস্তে এগোলাম, বিএসএফকে বাদ দিয়ে এসপি বললো চলো করলাম। আমরা এগোলাম, এগিয়ে গিয়ে যখন ওইখানে পৌঁছলাম দেখলাম ওটা একটা ড্রাইড আপ ছোট্ট পুকুর, তার নিচে ওরা ছিল, ওখানেই রান্নাবান্না করছিল। ত্রিপলের ছোট ছোট তাঁবু ছিল। কতজন মাওবাদীর দল তখন ওইটাতে ছিল? আমরা যতদূর জানি অলমোস্ট 11 জন। তো 2 জন ছিল ওদের সেন্ট্রি। এই সেন্ট্রিরা বেসিক্যালি ফায়ার করে গেছে এবং ওরা তার পেছন দিয়ে পালিয়ে গেছে। পটল ফটল সব সেদ্ধ করতে দিয়েছিল, এটা দেখলাম আমরা। ওখান থেকে 11টা বন্দুক এবং বেশ কিছু মাইন্স, ল্যান্ড মাইন্স আমরা সেদিন সিজ পেয়েছিলাম ওখানে। এবং ওদের রক্তের ট্রেল ধরে, ওদের ইনজিওর্ডও ছিল, রক্তের ট্রেল ধরে আমরা এগিয়েছিলাম, ধরতে পারিনি। কিন্তু ওই ইনজিওর্ডকে এসপি কিন্তু পরে অ্যারেস্ট করেছিলেন, যে ইনজিওর্ড হয়েছিল। তো আমি পরে আমার সিকিউরিটি সকালবেলা বলছে স্যার ক্ষমা করবেন হাত জোর করে, আদিবাসী একটি ছেলে। বললাম কেন, কী হয়েছে? বললো আমি দেখলাম আমরা শুয়ে পড়েছি, আপনি দাঁড়িয়ে আছেন বোকার মতন, কিন্তু আপনাকে তো দেখা যাচ্ছে আকাশের ব্যাকগ্রাউন্ডে, তো ওরা তো আপনাকে গুলি করবে। তো আমি সেই জন্য দেখলাম আপনাকে বলবো শুয়ে পড়ুন, বসে পড়ুন, এসব করাচ্ছে, আপনার পায়ে এমন মারলাম যে আপনি ধমাস করে পড়ে গেলেন। বললাম না ভাই, তোমার জন্য প্রাণটা বেঁচেছে। সৎ মানুষ কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছে। গাজন খুব ভালো ছিল, খুব ভালো সিকিউরিটি ছিল গাজন। স্যার, কিষেনজির মৃত্যু কি রহস্যই থেকে যাবে? এটা কি আদৌ পুলিশের সাকসেসফুল একটা কেস নাকি? দেখুন,
পুলিশের কেস তো সাকসেসফুল ডেফিনেটলি। যদি সাজিয়েও থাকে পুলিশ আপনার কথা মতন, তাহলে সেটাও তো সাকসেসফুলি সাজিয়েছে। অতএব কেসটা কিন্তু সাকসেসফুল, কিন্তু কেসটা কি হয়েছে সেটা নিয়ে আমি খুব তখন তো ছিলেন বোধহয় আপনি ওখানে। আমি তখন ওখানে অ্যাডিশনাল এসপি, কিন্তু আমি না খুব স্পষ্ট করে বোধহয় আপনাকে বলতে পারবো না, এই জন্য যে ওই সময় আমি কিন্তু আমার অফিসেই ছিলাম। রাদার আমি জানতামই না যে কিষেনজির এনকাউন্টার হতে যাচ্ছে বা কিছু একটা। সে এনকাউন্টার সত্য হোক মিথ্যা হোক, আমি স্পটেই ছিলাম না, ধারে কাছেই ছিলাম না। বিশাল বড় কর্মযজ্ঞ হয়েছিল, কিন্তু আই ওয়াজ নট সিলেক্টেড। এখন দেখুন, লিডার ঠিক করবেন কাকে কাকে সিলেক্ট করবেন, একটা কর্মযোগ্য তো স্পেসিফাইড লোক লাগে। তো সেখানে হয়তো আমার চেয়ে বেটার লোক ওনারা ভেবেছিলেন যে এরা থাকবেন। তো এই চয়েসটাকে তো কোনোদিন প্রশ্ন করা যায় না। আমি এসপি হিসেবেও তো অনেক সময় 4টে ওসিকে নিয়ে রেড করতে গেছি। 5 নম্বর ওসি যদি বলতো, স্যার আপনি আমাকে এত বিশ্বাস করেন, ভালোবাসেন, আমাকে নিলেন না। আরে ভাই, কজনকে নেব? আমি তো 10 জন ওসিকেই ভালোবাসি। তো সেরকমই ব্যাপারটা আর কি। আপনার কাছে বিষয়টা ঠিক কি, মানে এখনো অবধি অনেকগুলো তো মত রয়েছে। না, সত্যিই বলছি, যদি আমি কিন্তু মানে কোনো একটা জায়গাতে লজিক্যালি যে পৌঁছানোর মতন যতগুলো তথ্য আমার কাছে দরকার, সেটা সত্যিই নেই। আমি এইটুকু এখনো পর্যন্ত জানি যে অর্ধেক মানুষ বিশ্বাস করেন এটা একটা সঠিক এনকাউন্টার ছিল, অর্ধেক মানুষ বিশ্বাস করেন যে না, মোটেই এনকাউন্টারটা সঠিক ছিল না। বাট আমি আগেও বলেছি, আজও আপনাকে বলছি, যা হয়েছে বেশ হয়েছে। হি ওয়াজ রেসপন্সিবল ফর ডেথ অফ মেনি অফ মাই কলিগস। কিন্তু মাওবাদ তো বলে যে বঞ্চনায় যারা শিকার, বঞ্চনার বিরুদ্ধে থেকেই এসেছে। তা আমরা কি ওদের বঞ্চিত করেছি? আমার কলিগরা কি করেছেন? যেখানে আইবির একজন অফিসার, তাকে কেটে পুঁতে দেওয়া হলো, তার কঙ্কাল বেরোলো তারপরে। যেখানে আমার 2টো কনস্টেবল, আপনার পুরুলিয়াতে আমি বলছি না, পশ্চিম মেদিনীপুরে 2টো কনস্টেবল মোটরসাইকেলে করে ক্যাম্পে ফিরছিল, তাদেরকে যেহেতু একা পেয়ে গেল, তো তাকে মেরে দিল একদম সঙ্গে সঙ্গে। তা কনস্টেবলরা তো অর্ডার ক্যারি আউট করেছে, তো সেখানে কনস্টেবলকে মেরে দিয়ে কিসের বিপ্লব তৈরি হচ্ছে? এবং এরকম বহু হয়েছে, বহু, একটা দুটো না, প্রচুর পুলিশ আমরা মারা গেছি, আমরা আহত হয়েছি, এবং সাধারণ মানুষ তো যা হয়েছে আপনি জানেনই সেই সময়। তো সেই দিক থেকে আমার মনে হয় উনি চলে যাওয়ার পরে তো মাওবাদও তো অলমোস্ট শেষ পশ্চিমবঙ্গে। তো ভালোই হয়েছে। জঙ্গলমহল কি সত্যি এখন হাসছে? দিদিমণি যেটা বারবার দাবি করে, জঙ্গলমহলের অনেকে না চাকরি পেয়েছে, মানে বিভিন্ন পুলিশ হিসেবে ইত্যাদি হিসেবে চাকরি পেয়েছে। 2 হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, আমি বলছি না, কিন্তু জঙ্গলমহল পুলিশ হিসেবেই চাকরি পেয়েছে। 2 হচ্ছে জঙ্গলমহলে যেটা সবচেয়ে বড় দরকার ছিল, রাস্তা। কারণ রাস্তা কাঁচা হলেই ল্যান্ডমাইন পাতা যায়। তো রাস্তাঘাট ভীষণ ভালো হয়েছে, একদম পাকা রাস্তা হয়ে গেছে। রাস্তাতেই ল্যান্ডমাইন দেওয়া যায়। হ্যাঁ, পাকা রাস্তাতে দেওয়া যায় না। যার জন্য আমরা যখন গেছি, আমরা কাঁচা রাস্তা পেয়েছি বলে আমাদের বান্দোয়ান থেকে রসিকনগর পর্যন্ত আমরা হাঁটতাম, এবং রাস্তা ছেড়ে দিয়ে শাল জঙ্গলের মধ্যে দিয়ে। ভাই, শাল জঙ্গলে তার মাইন পাওয়া থাকবে, রাস্তায় পাওয়া থাকবে। হেঁটে হেঁটে যেতাম আমরা 10 কিলোমিটার 11 কিলোমিটার। তো এখন সেখানে পাকা রাস্তা হয়ে গেছে। প্লাস ধরুন অনেকগুলো সরকারি প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন। সবটা মিলিয়ে কিন্তু জঙ্গলমহলের মানুষের কিন্তু এই যে তাৎক্ষণিক যে অভাবটা, সেটা কিন্তু নেই। এবারে বাকি যা কিছুর অভাব, আপনি বলতে পারেন যে জঙ্গলমহলে কি শিল্প হলো, জঙ্গলমহলে কি চাকরি হলো, জঙ্গলমহলে কি ইংলিশ মিডিয়াম স্কুল হলো, জঙ্গলমহলে কি সুপার স্পেশালিটি হাসপাতাল হলো, সব জায়গায়। সেই বোধটা কবে আসবে মানুষের? তখন তো অভাববোধ আসবে যে এগুলো আমাদের দরকার। কিন্তু যা ছিল আজ থেকে 15 বছর আগে, তার থেকে কিন্তু এখন জঙ্গলমহল কিন্তু অনেক বেশি ভালো আছে, মানুষও ভালো আছে, অর্থনীতিও ভালো আছে। আপনি যদি চার্জে থাকতেন টালা থানায়, আরজি কর কেস কিভাবে হ্যান্ডেল করতেন? আমি যতটুকু শুনেছি, তখন তো আমি রিটায়ার করে গেছি, যতটুকু শুনেছি আরজি কর কেসের পুলিশ কিন্তু খবর পাওয়ার পরে এসেছিল, মোটামুটি ঠিক সময় এসেছিল। তারপরে ওসিও এসেছিলেন, পুলিশও গিয়েছিল, সুপিরিয়র অফিসাররাও গিয়েছিলেন। তো নতুন খুব একটা কিছু আরজি কর টালা থানার পুলিশের করার ছিল বলে নেই। আপনি কলকাতা পুলিশের সেটআপটা জানেন কিনা জানি না। কলকাতা পুলিশের ডিডি বলে একটা সেকশন আছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট। দে আর সুপ্রিম অথরিটি এই ধরনের কেসগুলোতে। তো ডিডিও কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসেছিল। যখনই ডিডি চলে আসে না, তখন কিন্তু কলকাতা পুলিশের ওসির গুরুত্বটা কিন্তু কমে যায়। থানার, যেটা থানা বিজিএস করছেন, তখন কিন্তু ডিডি টেকস আপ। এবং ডিডি হচ্ছে একটা বলতে পারেন গুরুর মতন, গাইডের মতন। অ্যান্ড দে টেক আপ, এবং তারাই বলতে থাকে তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো, অ্যান্ড ইটস বাইন্ডিং অর্ডার। ডিডি ইজ সো ভেরি পাওয়ারফুল, অলমোস্ট লাইক সিআইডি ইন ওয়েস্ট বেঙ্গল। তো ডিডিও তখন ওখানে চলে গিয়েছিল। সুতরাং টালা থানার যে আরও বিশেষ কিছু করার ছিল বলে আমার কিন্তু জানা নেই। এর আগে, মানে পুলিশ পৌঁছানোর আগেই নাকি অনেক তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, যে কারণে কেসটা ঠিকঠাক মতো সলভ বা বিচার পেল না মেয়েটি। তো পুলিশ যাদের এগেনস্ট এই অভিযোগগুলো যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তাদের একজনকেও কি অ্যারেস্ট করতে পারতো না? বেশ, আমি এখন
কয়েক মুহূর্তের জন্য ধরে নিচ্ছে আপনার অভিযোগটা সত্যি, যে পুলিশ যাওয়ার আগে কেউ তথ্য প্রমাণ লোপাট করেছে। তাহলে এই তথ্য প্রমাণ যারা লোপাট করেছে তারা যেহেতু পুলিশ নয়, তাহলে আমি ধরে নেবো যে তারা অপেশাদার লোক। তাহলে অপেশাদার লোক যদি তথ্য প্রমাণ লোপাট করে, সেটা কিন্তু পেশাদার পুলিশ পরবর্তীকালে ওই তথ্য প্রমাণ লোপাটের প্রমাণটা কিন্তু খুঁজে পাওয়া উচিত ছিল। তাহলে সেটা যখন পাওয়া গেল না, তাহলে হয় তদন্তকারী সংস্থা তাদের ব্যর্থতা, সিবিআইয়ের কথা, হয় তাদের ব্যর্থতা, নয় এই জিনিসটা হয়নি। তাহলে প্রমাণ লোপাট তার মানে হয়নি হয়তো, তাই জন্য যে কোনো একটা হয়েছে। তো সুতরাং এখানে তো বলা খুব মুশকিল। আমি নিজে ছিলামও না, রিটায়ারও করে গেছি। তো যেটুকু আপনি শুনেছেন সেটুকুই আমিও শুনছি বা দেখছি। এটা অনেকেই এখনো বলেন রাষ্ট্র চায়নি তাই মেয়েটা বিচার পায়নি। একজন এক্স পুলিশ অফিসার হিসেবে এই অভিযোগটাকে কিভাবে দেখেন? না, আমি শুধু এটা সেটি এক্স পুলিশ অফিসারের উত্তরটা দিচ্ছি না। আমি মানে পলিটিক্যাল সায়েন্সেরও ছাত্র। আমি পরিষ্কার আপনাকে বলছি, সেটা হচ্ছে যে কোনো একটা গণতান্ত্রিক দেশে কোনো নাগরিক যদি বিচার না পান, তার দায় কিন্তু রাষ্ট্রের। প্রতিটি নাগরিককে তার অসন্তোষের বিচার দেওয়ার দায়িত্ব নিয়েই কিন্তু রাষ্ট্র বসে আছে শাসনে। তো সেটা যদি সে যে কোনো কারণে না পায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র দায় এড়াতে পারে না। এক্ষেত্রেও যদি মানুষের এটা মনেও হয় যে অভয়া বিচার পায়নি, তাহলে সেই মনে হওয়াটা দূর না করতে পারাটাও কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। সত্যিটা কি সেটা বার করার তো রাষ্ট্রেরই দায়িত্ব। সুতরাং সেক্ষেত্রে আমি বলতে বাধ্য হচ্ছি যে রাষ্ট্র কিন্তু সেইটা করতে ব্যর্থ হয়েছে। মানুষকে সেই নিরাপত্তার যে আশ্বাস, সেই আশ্বাসটা কিন্তু রাষ্ট্র দিতে পারেনি এক্ষেত্রে। সিভিক দিয়ে কখনো পুলিশের কাজ হয়? না না, পুলিশের কাজ অত্যন্ত পেশাদারি একটা কাজ। তার জন্য সারা বছর ধরে ট্রেনিং লাগে, শারীরিক ট্রেনিং লাগে, মানসিক ট্রেনিং লাগে। শুধু তাই না, তাদের রেগুলার বেসিসে ট্রেনিং দিতে হয়। আমি কদিন আগে একটি পুলিশ অর্গানাইজেশনের সমস্ত ট্রাফিক পুলিশদের নিয়ে ট্রাফিক পুলিশ কেন রাগ করবে না, কেন দুর্ব্যবহার করবে না, সেটা নিয়ে আমি 3 ঘন্টার একটা সেশন নিয়েছিলাম, যে করতে গেলে কার লস হয় এই দুর্ব্যবহার করলে। তো সুতরাং এই ধরনের ট্রেনিং কন্টিনিউয়াসলি দেওয়া হয়, ইন সার্ভিস ট্রেনিং দেওয়া হয়। সেখানে কি করে আশা করা যায় যে একজন লোককে একটা ড্রেস পরিয়ে আর স্যালুট করা শিখিয়ে দিয়ে লাঠি নিয়ে নামিয়ে দিলে সে কাজ করবে? পুলিশ তো একটা পেশাদারি জায়গা, পেশাদারি সংস্থা, যে কোনো মানুষ নয়। আপনারা যখন চাকরিতে ঢোকেন, আপনাদেরও হয়তো 1 মাস 1.5 মাস ধরে শেখানো হয় রীতিমতো। তারপরে আপনারা পার্মানেন্ট হন, মেবি 5-6 মাসও থাকে অনেক সময়। আর সিভিক ভলেন্টিয়াররা কোথা থেকে চলে এলেন এত বুদ্ধিমান যে তাদের একটা লাঠি ধরে ইউনিফর্ম পরে নামিয়ে দিলেই তারা সব কাজ করে ফেলবে? সিভিকরা নাকি বেসিক্যালি টাকা তোলার জন্য। দেখুন, টাকা তোলার ব্যাপারটা না, বা টাকা তোলাকে যদি আরেকটু ব্রড সেন্সে এই ঘুষ ফুস নেওয়ার বলেন, এটা কিন্তু আজকের গল্প না। একটা বই আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতেও আছে, দ্য অটোবায়োগ্রাফি অফ এ দারোগা। এটা একজন ইন্ডিয়ান দারোগার লেখা, সাব ইন্সপেক্টরের। তো ব্রিটিশ আমলে সেই সাব ইন্সপেক্টর লিখছেন, তিনি যখন চাকরি পেতে যাচ্ছেন তখন 2টো তাঁবু পড়েছিল গ্রামে। একটা তাঁবুতে বড় সাহেব ছিলেন, আর একটা তাঁবুতে বড় সাহেবের বড়বাবু, হেড ক্লার্ক যাকে বলি, তিনি বসতেন। তো প্রথমে বড় সাহেবের বড়বাবুর তাঁবুতে ঢুকে একটা কিছু দাঁড়িয়ে বলতো, তো আমি এই চাকরিটা করবো। উনি বলতেন, কী নিয়ে এসছিস দে। প্রথম দিন এই দারোগা নাকি কিছু নিয়ে যেতে পারেনি। পরের দিন মায়ের লক্ষ্মীর চাপি থেকে সিঁদুর মাখা 2টো কয়েন নিয়ে গিয়েছিল। সেই 2টো দেওয়ার পরে বড় সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে ও সিলেক্টেড হয়েছিল। এটা কিন্তু আজকের না, ব্রিটিশ আমলের কিন্তু গল্প। সুতরাং আপনি যদি ঘুষের ইতিহাস, ঘুষ খাচ্ছে সেই ব্রিটিশ আমল থেকেই। দেখুন, পুলিশ ঘুষ ব্রিটিশ আমল থেকে কেন, আপনি যদি শেরশাহের সময় দেখেন তখনও দেখবেন যে ঘুষ চলছে। আপনি বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়ুন, সেখানেও ঘুষের গল্প রয়েছে। আর এটা থাকবে কেন জানেন? আমার একটা ব্যক্তিগত খুব ভালো মতামত আছে, কিছু মনে করবেন না। সেটা হচ্ছে যে যার ধর্মে আছে ঘুষ দেওয়া, আপনি সবসময় মা কালীকে বলেন, মা ছেলেটা চাকরি হলে একটা পাঁঠা বলি দেবো। আরে হলে দেবো কেন? তুই পাঁঠা বলে এমনি দিয়ে দে, মাকে ভালোবাসিস বলে। না, হলে দেবো, না হলে কিন্তু দিতে আসে না। তো হলে দেবোটাই তো ঘুষ। তো আমাদের সংস্কৃতিতে এটা আছে ভাই, আমাদের ইতিহাসে এটা আছে। সুতরাং সেটা কোনো ব্যাপার না। সিভিক ভলেন্টিয়ার কেন, কনস্টেবল দিয়েও টাকা তোলা যায়, এএসআই সাব ইন্সপেক্টর দিয়েও তোলা যায়, বসিদের দিয়েও তোলা যায়, আরও উপরের লোকেরাও তুলতে পারেন। সুতরাং এখানে শুধু সিভিক ভলেন্টিয়ারকে ব্লেম করে লাভ নেই। আপনি কখনো ঘুষ খেয়েছেন? আমাকে না দিতে আসেনি। তারও একটা মজার গল্প আছে। আমার একজন সিআই ছিলেন, সিআই হাবড়া, আমি তখন এসডিপিও বারাসাত, চাকরির একদম শুরুর দিকে। তার নাম ছিল অঞ্জন গাঙ্গুলি। ইংলিশের পড়াশোনা ছিল, প্রফেসরের মতন মানুষ। উনি প্রথম দিন এসে আমাকে বললেন, সাহেব 1 পয়সা ঘুষ নেবেন না, ঘুষ আপনার কাছে আসবে, চাকরিটা শুধু করে যান। ব্যাস,
সেই যে নিলাম না, তারপর থেকে পরে বুঝলাম যে এর পরের পোস্টিংগুলোতে ওসিরা জিজ্ঞেস করে নেয়, এই এসডিপি সাহেব কিছু নিতেন, আরে না 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 এসডিপি কাছে নিয়ে আসলাম, রেগে ফেলে যাবে, একদম করিস না। ব্যাস পরের ওসিরাও অ্যাপ্রোচ করতো না, তারপরে ওসিরা অ্যাপ্রোচ করতো না। আমি অঞ্জনবাবুকে অনেকদিন মধ্যে বললাম, অঞ্জনবাবু কেউ তো আসছে না। অঞ্জনবাবু বললো যে আর আসবে না, ছেড়ে দিন। তো আমার কাছে ট্যাগ লেগে গেছে, এটা, আর হ্যাঁ, হবে এটা না। আমার দুর্ভাগ্য আর কি, যে আমার কাছে এলো না। এই সুযোগটা পেলে কি করতাম, সেই পরীক্ষাটাই হলো না। পলিটিক্যাল প্রেশার, তো পুলিশে কাজ করবো, পলিটিক্যাল প্রেশার থাকবে না, এটা আবার কিরকম করা হবে? তা এরকম কটা ফোন পেয়েছেন যে ধরেছেন, বুঝতে পারছেন দোষী, কিন্তু সন্ধ্যাবেলায় সুপিরিয়রের ফোন এলো, ছেড়ে দাও ওকে, ছেড়ে দিতে না না, হবে। সুপিরিয়র তো পলিটিক্যাল পার্সন নয়, প্রথম কথা। হ্যাঁ, সুপিরিয়র ফোন অনেক তার সময় এসছে, কাছে তার কাছে ফোন এলো, তাই আসে, জন্য এসছে। হ্যাঁ। সেইভাবে। কিন্তু আমি লাকিলি বেশ কিছু এসপিরেন্টের কাজ করেছি পরপর, যারা কিন্তু বলতেন যে কল্যাণ তোমার বিবেকে যা বলে তুমি করো, আই উইল সাপোর্ট। ওয়ান সাচ এসপি ওয়াজ নর্থ চব্বিশ পরগনা কুলদীপ সিং। আমি গিয়েছিলাম ওনার কাছে, জিজ্ঞেস করতে, স্যার কী করবো? বললো না, আস্ক ইউর কনসাইন্স, ডু হোয়াট এভার ইউ ডু, বাট ইউ আর মাই এসডিপি, আই উইল সাপোর্ট ইউ। এটা কিন্তু উনি করে গেছেন সারাক্ষণ। আমি বাসুদেব বাগকে পেয়েছিলাম, যিনি উঠে দাঁড়িয়ে আমাদের সামনে ডিজিকে বলেছিলেন, আমার ডিএসপিদের পানিশমেন্ট দিতে গেলে আগে আমাকে দিন। এরকম স্টলওয়ার্ড এসপি কিন্তু তখন ছিলেন, যারা ছাতার মতন ছিলেন, আমলার মতন ছিলেন। কিন্তু তা সত্ত্বেও আমি যখন মালদার এসপি, তখন আমি একজনকে ধরলাম মানে ধরতে বাধ্য হলাম। সে করেছে কি, কলেজ ইলেকশনের দিন কলেজ থেকে অনেক দূরে আমবাগানে হঠাৎ তার একটা 9mm বার করে গুলি চালিয়ে চালিয়ে রিপোর্টারদের সামনে দেখাচ্ছে, এবং রীতিমতো নীল ডাউন হয়ে গুলি চালাচ্ছে, এবং রিপোর্টার ছবি তুলছে। পরবর্তীকালে সে বিভিন্ন মিডিয়াতে সন্ধ্যাবেলা পুরো হই হই হয়ে গেল যে মালদাতে এরম কাণ্ড হয়েছে, দেখুন গুলি চালাচ্ছে, রিপোর্টারদেরকে সাক্ষী রেখে রিপোর্টারদের সামনে। ন্যাচারালি আইজি সাহেব আমাকে ফোন করে বললেন, কল্যাণ মুখটা রাখো। তো মুখটা রাখার পরের ইনস্ট্রাকশনটা যেটা হলো, সেটা হচ্ছে যে 2-3 দিনের মধ্যে ছিল শাসক দলের একটা ব্রিগেড, তো ব্রিগেডের পরে অ্যারেস্ট করতে হবে। খুব ভালো কথা, ব্রিগেড থেকেই অ্যারেস্ট করা হলো, মানে শিয়ালদা স্টেশন থেকে উইথ আর্মস চলে নিয়ে আসা হলো। সকালবেলা 6টার সময় 2 মন্ত্রী ছিলেন তখন মালদা জেলায়, এক মন্ত্রী ফোন করলেন, এসপি সাহেব অ্যারেস্ট হয়ে গেল, যে কী হবে, আমাদের তো সামনে ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন ছিল। আমি বললাম, কিছু করার নেই, আপনি তো জানেন ঘটনাটা কী ঘটেছে, অ্যারেস্ট যখন করা হয়েছে কিছু করার নেই। ঠিক আছে বলে ছেড়ে দিলেন। 10:30টার সময় আরেক মন্ত্রী ঘুম থেকে উঠে ফোন করলেন, আরে কী করে হবে, কোথাও অ্যারেস্ট করা যাবে না। আমি বলে, অ্যারেস্ট তো হয়ে গেছে ম্যাডাম। তখন বললো, অ্যারেস্ট হয়ে গেছে, তাহলে একটা কাজ করি, যেন জামিন হয়ে যায়। বললো, কী করে জামিন হবে? ওর এগেনস্টে আমার মনে পড়ছে না এখনই, বোধহয় 12-14টা ওয়ারেন্ট ছিল, তার মধ্যে 6-7টা মার্ডার কেসের ওয়ারেন্ট। আমি বললাম, কোর্টে তো দেবে না, আমি চাইলেও দেবে না, এতগুলো ওয়ারেন্ট আছে তো। তখন বলছে, তাহলে একটা কাজ করুন, ওর কাছে যে আর্মস পাওয়া গেছে দেখাবেন না। আমি বললাম, ম্যাডাম এটা করলে হতো, কিন্তু আপনি যদি রাত্রে বলতেন তাহলে ভাবা যেত, কিন্তু আমি কী করে আমার অফিসারকে বলবো তুই আর্মস শুদ্ধ ধরে নিয়ে এলি আর এখন আর্মস দেখাস না, এটাও তো হবে না। তো তখন উনি বললেন, আচ্ছা আপনি একটা কথা বলুন তো, আপনি কালকে কী একটা নাম ছিল, ইকবাল না কি, ওর বাড়ি রেড করেছেন? না, ওর বাড়ি না, ওর পার্টি অফিসে রেড করেছেন আমাদের। আমি বললাম, ওটা পার্টি অফিস না, ওটা তো ওই লোকটার বাড়ি, বাড়ির বাইরের যে অফিসটা, সেখানে একটা সিএমের ছবি টবি টাঙানো আছে, সেটাকে আপনি পার্টি অফিস বলতে পারেন। তখন বললো যে, ওকে ধরলেন কেন, ও তো খুব ভালো লোক, ও তো ফলের ব্যবসা করে। এইবারে আমার মুখ দিয়ে দুম করে, তখন অত্যন্ত বিরক্ত হচ্ছিলাম, আমি মুখ দিয়ে বেরিয়ে গেল, প্রচুর ওর বাড়ি থেকে ইললিগাল কয়লা সিজ হয়েছিল সেদিন। আমি বললাম, হ্যাঁ ম্যাডাম ফলেরই করে, তবে সেটা কালো জাম। ইমিডিয়েটলি সিকুইপ, আপনার কি এসপি থাকার ইচ্ছে নেই? আমি বললাম, আপনি ট্রান্সফার করিয়ে দিন, চলে যাবো যেদিন করাবেন। তার 4 দিনের মধ্যে ট্রান্সফার অর্ডার হলো, চলে এলাম ওই দিন রাত্রে। সাবিত্রী মিত্রর এত দাপট। উনি কিন্তু পরে বারবার ফোন করে বলেছিলেন, বেশ 2-1 বার, আমি না করিনি, এখন জানি না কে করেছেন। এমনিও আমার হতে পারে হয়তো, কিন্তু কোইন্সিডেন্স হতে পারে পুরো জিনিসটা। স্যার, আপনি অবসরের পরেও এত ফিট রয়েছেন, বাংলার পুলিশের এত ভুঁড়ি হয়ে যায় কেন? মানে শারীরিক পরীক্ষা বা ওই যে একটা ফিটনেস পরীক্ষা, এটাতে কিছুই কি হয় না বাংলার পুলিশের? ম্যাক্সিমামই দেখি ভুঁড়ি, কেন? আমি বলি আপনাকে, যদি পরীক্ষা করে ভুঁড়িওয়ালা পুলিশকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের ঠকবাজতে গাঁ উজাড় হয়ে যাবে। এবার কেন ভুঁড়ি হয়? এখন তো অনেকেরই হয় না, এখন অনেক পুলিশই দেখবেন খুব স্বাস্থ্য সচেতন, কিন্তু কেন পুলিশের আগে ভুঁড়ি হতো? ব্রিটিশ আমলে তো পুলিশ বিশাল বিশাল ভুঁড়িওয়ালা ছিল। এটার একটা ফিজিক্যাল কারণ আমাকে একজন ডাক্তার বলেছিলেন, যে আপনি যদি সঠিক সময়ে না খান এবং সঠিক পরিমাণে না খান, তখন শরীর ভেবে নেয় যে এ লোকটা হয়তো কালকে আর খেতে পাবে না, তাই যতটা পারে ফ্যাট ও শরীরের বিভিন্ন জায়গায় জমিয়ে রাখে। পুলিশের কিন্তু ওসিদের বিশেষ করে এইটা ভীষণ হয়, কোনোদিন হয়তো রাত্রি 9টাতেই খেয়ে ফেলতে পারলো, কোনোদিন রাত্রি 2টোতে খেলো, কোনোদিন হয়তো সারা রাত খেলো না। এটা আমি আমার ওসিদের প্রায়ই বলতাম যে ভাই কিছু অন্তত মুড়ি বিস্কুট কিছু রাখো। তখন ওসিরা বলতো, আপনি স্যার ওসি নন তো আপনি বুঝবেন না, আমি কি রাস্তায় দাঁড়িয়ে মুড়ি খাবো? আমি বললাম, না বুঝতে পারছি সেটা খাবে না, কিন্তু তোমাদের এইটার জন্য কিন্তু শরীরটা ক্ষতি হচ্ছে।
তো ভুঁড়ি হওয়াটা কিন্তু যে পুলিশের খুব ইচ্ছে করে ভুঁড়ি করে তা নয়, এইটা একটা বড় কারণ। এক, দুই হচ্ছে অসম্ভব টেনশন এবং ফ্রাস্ট্রেশনে পুলিশরা থাকে, কারণ টেনশন ট্যাকেল করার যে ট্রেনিং সেইটা শুরু হয়েছে খুব রিসেন্টলি, 10-12 বছর হয়তো হলো, যে আমরা কিভাবে নিজেদের টেনশনটাকে ট্যাকেল করতে পারি। আমাকে অনেকেই বলেন যে আপনার টেনশন হয় না স্যার, কিন্তু আমার হয় না এই জন্য যে আমাকে একদম চাকরির শুরুতে আমার একজন এসপি ছিলেন, নারায়ণ ঘোষ সাহেব, মারা গেছেন বদল, উনি আমাকে বলেছিলেন, কল্যাণ তোমাকে একটাই কথা বলবো, তোমার ওপর নেই ভুবনের ভার। ওনার এই একটা কথা আমি সারা জীবন মনে রেখে দিয়েছি, যে ভাই আমার কাছে একটা টাস্ক এসছে, তার এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, 3টে কাজ, এই 3 নম্বরের মধ্যে 1 আর 2 করতে গেলে যদি এই গন্ডগোল হয় তাহলে 3 নম্বরটা করতে হবে। আমি এটা মনে মনে ছকে নিলাম, আমার তার জন্য এই ফোর্স লাগবে, এই লোককে জানাতে হবে, এটা করতে হবে, অ্যান্ড দেন আই গো আউট। আফটার দ্যাট যদি সন্ধ্যাবেলা দেখি যে আমি কমপ্লিটলি ফেল করে গেছি, ফেলিওরটাই ছিল কপালে, ঠিক আছে, আই ডিড, আমার যা যা করার কথা আমি করেছি, তো পিসফুল চান টান করে ভাতাল বস্তু খেয়ে বসে যাও। একজন সৎ প্রতিবাদী এবং শিরদাঁড়া সোজা, প্রতিবাদী বলবো না, আপনার কাজ এটা আপনি করেছেন, তো শিরদাঁড়া সোজা রাখা পুলিশ অফিসার যখন দেখলো পুলিশ টেবিলের তলায় লুকোচ্ছে, কষ্ট পেয়েছিলেন? অসম্ভব। কিন্তু এটাও তো বলতে হবে যে পুলিশ জবে টেবিলের তলায় লুকিয়েছে, তার বেশ কিছু বছর আগে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে আসামি ছাড়িয়ে নিয়ে চলে আসছেন। উনি বললেই তো আসামিকে ছেড়ে দেওয়া হতো। উনি যদি মনেই করেছিলেন যে সে কিছু অন্যায় করেনি, তার জন্য ওনার যাওয়া দরকার ছিল না। তো সেটাও যেখানে হচ্ছে, এবং সেইটার পরে কিন্তু আমরা কোনো আইনি ব্যবস্থা নিতে পারছি না, আমরা সেটা নিয়ে কিন্তু পুলিশকে বলতে পারছি না, কোথাও বলতে পারছি না যে না উনি কিন্তু ভুল করেছেন, এইটুকু বলারও যখন হচ্ছে না, তখন আমি আমার অধস্থানের লুকিয়ে পড়াটাকে কী করে জাস্ট মানে বলবো যে না সে খুব ভুল করেছে। হয়তো ওইটাই শাসক দলের লোক না হয়ে যদি বিরোধী দল হতো, ওই হয়তো একা হাতে বীরপুঙ্গবের মতো লাঠি নিয়ে বার করে দিতে পারতো। সুতরাং ওর সেই সাহস আছে, কিন্তু ওর সেই ভরসাটা নেই তার সুপিরিয়রদের উপরে যে তাকে কিন্তু আড়াল করবে। তো এই ভরসাটা যখন দায়িত্ব আমাদের ছিল না সুপিরিয়র অফিসার হিসেবে। জ্যোতিবাবু, বুদ্ধবাবু এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে আউট অফ 100 কত মার্কস দেবেন তিনজনকে? না আমি জানি না এটা দেওয়ার মতন জ্ঞান বা পরিধি আমার আছে কিনা। আমার চাকরি সূত্রে যদি আপনি বলেন, জ্যোতিবাবুর কোনো ইনস্ট্রাকশন কিন্তু ডাইরেক্টলি কোনো দিন আমাদের কাছ পর্যন্ত পার্কুলেট করতো বলে আমার মনে হয় না, হলেও সেটা এক্সেপশন। ওই এসপি লেভেল পর্যন্তই বুঝে নিতেন, এবং সেটাও জ্যোতিবাবু বলতেন, অন্য কেউ বলতেন আমরা জানি না, কিন্তু এসপির কাছ থেকে আমরা ছাতার মতন থাকতাম, আমরা জানতাম যে এসপি আমাদেরকে রক্ষা করবেন। এরকম হয়েছে যে আমাকে বলা হয়েছে তদানীন্তন উত্তর 24 পরগনা জেলা সেক্রেটারি যে আপনাকে হয় এটা অ্যালাউ করতে হবে, নয় এই জেলা থেকে বেরিয়ে যেতে হবে। এসপি আমাকে বলেছেন যে না তুমি করবে না, তুমি ওখানে যা বুঝছো তাই করো, এটা ঠিক বুঝছো। সুতরাং এই জায়গাটা তখন ছিল। বুদ্ধবাবুর সময় আমি আপনাকে একটু আগে বললাম যে বুদ্ধবাবুকে কিন্তু আমি কোনোদিন ভাবতে পারতাম না যে ওই রকম একটা মানুষ, অত সফিস্টিকেটেড, এত কালচার্ড, এরকম সংস্কৃতি সম্পন্ন, নাটক দেখেন, প্রত্যেকটা কথা তার কাছ থেকে যেটা বেরিয়ে আসে সেটা পরিধানযোগ্য একটা, সেই মানুষটা যে আমাদের লেভেলে কথা বলবেন বা আমরা কথা বলবো তার সঙ্গে, এই জায়গাটাই আমি ভাবতে পারতাম না। বলতে পারেন একটু সাধারণ মানুষের চেয়ে একটু উপরে যেন মনে হতো, সেই জন্য একটু দূরের মনে হতো, আকাশের তারা যেমন একটু দূরে থাকে সেরকম মনে হতো। ওনাকে ছুতে পারতাম না, অন্তত আমার লেভেলে আমি পারিনি। ওনার সময় আমি অনেক সুপিরিয়র লেভেলে কাজ করেছি, কিন্তু এটা হয়েছে। আর মমতা ব্যানার্জি যদি বলেন, আমি বললাম না যে পাশের বাড়ির মেয়ের মতন মনে হয়েছে অনেক সময়। ওনার খুব কাছে থেকে আমাকে আমি দেখেছি, হাঁটা চলা, অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত নেওয়া, এবং তার চারপাশে যারা আছেন তারা যে ভেতরে একটা করে মানুষ বসে আছেন, একমাত্র ওর নির্দিষ্ট বলয়ের মধ্যে যারা আমরা গেছি তারা কিন্তু এটা বারবার দেখেছি যে উনি কিন্তু বারবার মুখ্যমন্ত্রীর খোলস ছেড়ে, নেত্রীর খোলস ছেড়ে বেরিয়ে একটা দিদি বা একটা মানুষ হিসেবে কিন্তু নিজেকে প্রতিভাত করেছেন, যেটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা নর্মালি আমরা পেতাম না আগে। সাদা পুলিশ কালো পুলিশ বইটি নিশ্চয়ই আপনিও দেখেছেন, রুনু গুহ নিয়োগী সম্ভবত তার পুরো নাম। তো আপনিও তো মোটামুটি একটু চর্চা করেন, তো এরকম কিছু লেখার ইচ্ছে কি রয়েছে যা সময়ের দলিল হয়ে থাকবে? একটা তো আমার দু একটা কেন 3টে গল্প আমার 3টে বই অলরেডি বেরিয়েছে। একটা বই এই বইমেলায় বেরোচ্ছে, আইপিএস অফিসারের ডায়েরি থেকে বলে, তো সেটাতে 10টা গল্প থাকছে। 10টার মধ্যে 2টো বেসিক্যালি পুলিশেরই অভিজ্ঞতা, কিন্তু একটু রম্যরচনা টাইপের, কিন্তু বাকি 7-8টা গল্প কিন্তু মূলত অপরাধীর যে মানসিকতা, মনস্তত্ত্ব, সেটার উপরে গল্পটা।
আমি আপনাকে বলি একটা অপরাধে এখানে একটা গল্পটা আছে, ডিটেলস আমি জাস্ট তুলে এনে বলছি যে একটা বাচ্চা মেয়ে রেপ্ট হলো, খুব বাচ্চা মেয়ে, বছর 5-6 বয়স, রেপ্ট অ্যান্ড মার্ডার রাজারহাটে। তারপরে পরেই মাস 2-3 মধ্যে আরেকটা বাচ্চা মেয়ে দেগঙ্গা থানাতেও, দেগঙ্গাতেই একদম দেগঙ্গা গ্রামে রেপ্ট অ্যান্ড মার্ডার হলো। ফাইনালি একজন ট্যাক্সিওয়ালাকে ধরা হলো, এবং তারপরে যেটা জানা গেল সেটা ভারী অদ্ভুত। ওই ট্যাক্সিওয়ালার একটা 5-6 বছরের বাচ্চা মেয়ে আছে, যাকে দেখলেই ওকে রেপ করতে ইচ্ছে যেত। ও তখন খড়দায় গুরুদেবের কাছে যায়। গুরুদেব বলেন যে তোমার যখনই এরকম ইচ্ছে যাবে তখনই তোমাকে একটি মেয়েকে রেপ করতে হবে, মার্ডার করতে হবে, আর তারপরে চেষ্টা করো তোমার মেয়ে একটু বড় হয়ে গেলে হোস্টেলে দিয়ে দেওয়ার, আদারওয়াইজ এর আর কোনো এই অসুখের কোনো ট্রিটমেন্ট নেই। My God! তো ও এটা করতে থাকতো। তারপরে তো যাই হোক অ্যারেস্ট করা ইত্যাদি প্রভৃতি নিয়ে খুব বড় একটা গল্প আছে খুব ওখানে। ইন্টারেস্টিং তো। এরকম অনেকগুলো ইন্টারেস্টিং গল্প আছে, গোটা সাতের গল্প আছে। যেমন আমি কসোভোয় গিয়েছিলাম, ইউনাইটেড নেশনস থেকে সিলেক্টেড হয়ে 1 বছর ছিলাম ওখানে। ওটা নিয়ে একটা বেশ বড় গল্প আছে কসোভোর। ওখানে মোড অফ ক্রাইম কিরকম? কসোভোর 2 ধরনের ক্রাইম হতো। কসোভো দেশটাকে তো বেসিক্যালি খুব স্ট্র্যাটেজিক্যালি আমেরিকা বলুন, ন্যাটো বলুন, এরা গুড়িয়ে দিয়েছিল। ওটার কিছু ছিল না, বিশাল বড় একটা পাউরুটির কারখানা ছিল, সেটাও অর্ধেক ভেঙে দিয়েছিল। প্রচুর ল্যান্ডমাইন্স ছিল, আমরা যাওয়ার পরেও বিভিন্ন রাস্তায় ল্যান্ডমাইন্স উদ্ধার হতো। তো ওদের দুটোই জিনিসের তখন ইনকাম হতো। একটা তো আমরা ইউএন পুলিশ যারা, তারা থাকতাম, বাড়ি ভাড়া নিতাম, খেতাম দিতাম, এটা একটা জায়গা। আর দুটো জিনিস ছিল, একটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং, প্রচুর মেয়ে বিভিন্ন দেশে পাচার হতো, আর ড্রাগ ট্রাফিকিং। কসোভোর তখন ছিল এই। তারপরে কসোভো তো ইন্ডিপেন্ডেন্ট হলো, আমরা চলে আসার মধ্যে বছর 2 বাদে ইউএন ওদেরকে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট দিল। এখন কি হয়েছে এখন আমি আর অতটা জানি না, বাট এই কসোভোর পুরো ব্যাপারটা নিয়ে আমার একটা বড় বই লেখার ইচ্ছা আছে। আর একটা ইচ্ছা আছে ডেফিনেটলি, যেখানে সিঙ্গুর, বিশেষ করে সিঙ্গুরটা থাকবে, সেটা নিয়ে দেখা যাক। খুব ভালো থাকুন স্যার। এতটা ব্যস্ত সময়ে থেকেও যে এত সুন্দর সুন্দর বিষয় তুলে ধরলেন, পুলিশ ডিপার্টমেন্টকে আমরা বাইরে থেকে কতটাই বা চিনি জানি, সব অফিসাররাই যে বিক্রি হয়ে যাওয়া, এরকম একটা মানুষের মধ্যে মনোভাব। আর আমার একটা শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো, এই যে মানুষের মধ্যে মনোভাবটা এখন পুলিশ সম্পর্ক হয়ে গেছে, কোথাও কি জনতা পুলিশ একটা অনেক বড় একটা শতযোজন দূরত্ব তৈরি হয়ে গেছে? মানে পুলিশের সঙ্গে সেই বিষয়টা কি আর জনতা করে উঠতে পারে না, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে পুলিশ মানেই চোখ বন্ধ করে একটা ভরসার জায়গা, একটা আস্থার জায়গা? আমি আপনাকে বলি, আমরা যখন ট্রেনিং নিয়েছি তখন আমাদের পড়ানো হয়েছে, দেখানো হয়েছে যে ইন্ডিভিজুয়াল সাইকোলজি আর মাস সাইকোলজি কিন্তু ডিফারেন্ট। আপনি একটা রাস্তায় একসঙ্গে 150 লোক আপনার গাড়িকে ইট মারছে, গাড়ি ভেঙে করে দিচ্ছে, পুলিশকে মাথা ফাটিয়ে দিচ্ছে ইত্যাদি, তারাই যখন ইন্ডিভিজুয়ালি আপনার সঙ্গে কথা বলছে, তাদের অনেকেই কিন্তু মন থেকে বলছে যে স্যার আমি কিন্তু পুলিশের কাছ থেকে অনেক উপকার পেয়েছি, আমরা কিন্তু স্যার আপনাকে, কিন্তু আমাকে অনেকে বলেছে যে, আমাকে বললে আমার খুব রাগও হতো যে আপনাকে তো মনে হয় না পুলিশ বলে, বোঝাকাণ্ড, এত পুলিশের কাজ করে যাচ্ছি, 2 কাজ 4টে লিখি বলেই মনে হয় না। তো এই যে জায়গাটা না, যে আপনি বলছেন তো যে এত মানুষ সবাই অ্যান্টি পুলিশ হয়ে রয়েছে, আপনি ওদেরকে আলাদা করে নিয়ে একটু বসুন তো, পুলিশকে নিয়েই বসুন, আপনি দেখবেন অন্ততপক্ষে ওর মধ্যে 50-60-70% তারা কিন্তু পুলিশের কাছে উপকৃত, পুলিশই তাদের ভরসা, রাত্রে কিছু হলে পুলিশের কাছেই যাবে, যায়ও। কিন্তু যখন মাস সাইকোলজিতে থাকে তখন কিন্তু একটা অন্য ধরনের প্রকাশ তৈরি হয়, এবং এটা আজকে বলেন, এটা বহুদিন ধরেই হচ্ছে, বহুদিন ধরেই হবেও। আপনি জানেন তো বোধহয় যে প্রচুর নেতা যারা এত পুলিশের সম্বন্ধে বিশদগারণ করেন, তারাই কিন্তু সন্ধ্যাবেলা আমাদের সঙ্গে অন্যভাবে যোগাযোগ রাখেন, অন্যভাবে কথা বলেন। তো সুতরাং সেটা তো সাধারণ মানুষের মধ্যেও আছে। আমি এখনও মনে করি না যে সাধারণ মানুষ পুলিশ থেকে বহু দূরে আছে। আপনি যে কোনো একটা মানুষকে জাস্ট একদিন রাত্রেবেলা পরীক্ষার চলে বলুন যে আপনার বাড়ির বাইরে 3টে ছেলে কিন্তু বোম মারছে, তার ফার্স্ট কলটা কিন্তু যাবে 100 ডায়ালে, এখনও সে পুলিশকেই খুঁজবে। তো সুতরাং পুলিশের ভরসা নেই, কী করে বলবো? পুলিশ অন্য প্রেসারে আছে। এই প্রেশার তো, এটা প্রফেশনাল প্রেশার ম্যাডাম, আপনিও তো আছেন, সংবাদ মাধ্যম, মিডিয়া, এরা সবাই তো চাপে আছে, প্রত্যেকে চাপে আছে। তো পুলিশও সে এখানে আছে, বরং পুলিশের সুবিধা কি, পুলিশ ইজ ট্রেন্ড টু টেক দিস প্রেশার। এটা নেওয়ার জন্য তো আমরা প্রশিক্ষিত। আমি আমার সহকর্মীদের অনেকবার বলেছি, এখনও তাহলে বলি, আরে ভাই তোমার চাপের জন্য এত ভাবছো কেন, তুমি তো চাপ নেওয়ার জন্য ট্রেন্ড, তো আমরা তো নেবই চাপ, নিয়ে এসছি। অফিসাররাই বোধহয় প্রত্যেকটা অধস্তন পুলিশ কর্মীরাই চায়। ভালো থাকুন স্যার, ভালো থাকুন, এভাবেই থাকুন, এই সত্তা নিয়েই থাকুন। হয়তো আপনি এখন অবসরপ্রাপ্ত, কিন্তু আপনার মতো পুলিশ অফিসারদের দরকার বাংলায়। খুব ভালো থাকুন, আপনারাও ভালো থাকুন। আশা করি অনেকটা ধারণা একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম, সঙ্গে পুলিশের কিছু কিছু মাইলস্টোন, স্যারের কিছু মাইলস্টোন, যা আজও আমাদের মন ভালো করে দেয়, একটা ভরসার জায়গা রাখে। ভালো থাকুন,
দূরত্ব কমান পুলিশের সঙ্গে। আর পুলিশকে বলবো অবশ্যই, যে আস্থা, যে বিশ্বাস, যে ভরসার জায়গাটা মানুষ আপনাদের দিয়েছে, যে বিপদে পড়লে প্রথম ফোনটা আপনাদের কাছে যায়, এভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ভালো থাকুন সকলে, দেখতে থাকুন আর প্লাস নিউজ ডিজিটাল। আজ এ পর্যন্তই, দেখা হবে।